আমি এখন বেশ বুঝতে পারিনি ভালোবাসা একটা অলস দুপুরের মতো। তোমার বুকে মুখ বুঝে থাকতে থাকতে না ঠিক এইরকম একটা অনুভূতি হতো জানো। তুমি একটা দুপুর দুপুর প্রেম আছো নয়, ছিলে, প্রেম ছিলে। এখন কোথায় আছো রে? কার সাথে আছো? এই শহরটা উড়ে যাচ্ছে যেন ডানাওয়ালা সাদা বক। আমার কি মনে হয় জানো নীল, মানুষটা বোধহয় উঠতে না পারার অক্ষমতা থেকে পাখি বসে চোখের ভেতর ঢুকে পড়ছে একটা মায়া বাড়ি। হায় হায় হাহাকার, যেন নভেম্বর ফিরে আসে শরীরে। হেমন্তের আসলে এক্সিস্টেন্স নেই কোনো, একটা কান্না রোল ছাড়া আর কোনো শব্দ নেই। শুধু জানলার শিক আঁকড়ে বাইরে তাকিয়ে থাকি। আজ হঠাৎ বৃষ্টি আসবে মনে হচ্ছে বলে কি? আচ্ছা, বৃষ্টি হবে হবে এমন ভাবনা থেকেই কি তুমি আসবে আসবে এরকম একটা ভাবনার জন্ম হয়? হয়তো তাই তুমি বাইরেটা এরকম কালো হয়ে আসবে কেন বলো? বড্ড কালো হয়ে গিয়েছিল না গো আমাদের শেষ সময়টুকু। না, আজ স্কুল যাবো না, মেলা খাতা পড়ে রয়েছে। খুব মনে পড়ছে মেঘ ছুঁয়ে আসা তোমার অকৃত্রিম অভিমানগুলো। তুমি বলতে শিক্ষকতা হলো সবচাইতে সুখের পেশা, বছরে 60 আনা সবেতন ছুটি। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। শুক্রবার রাত্রি 9টা, অনির্বাণ চৌধুরীর পডাড্ডা। তো আজকে আমার যে অতিথি, তাকে আমি অতিথি বলে নতুন করে আর পরিচয় করাচ্ছি না। তার কারণ হচ্ছে একমাত্র বোধহয় এতদিন 7 মাস হয়ে গেল আমরা পডাড্ডা করছি, কিন্তু একদম বন্ধুস্থানীয় কাউকে নিয়ে এসে বসা, সেটা বোধহয়, হ্যাঁ, এর আগের বার রত্না ছিল, এটা ঠিক। তো এইবারে আজকে ঠিক করেছি কমপ্লিটলি আমরা আড্ডা মারবো। তো একটু পরিচয় করিয়ে দিই। চন্দ্রিমা চন্দ্রিমা আমার দীর্ঘদিনের বন্ধু। আর সেই বন্ধুত্বটা শুধুমাত্র যে শিল্প ভিত্তিক সেটা নয়, বা আমরা যারা বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে পারফরমেন্সের সঙ্গে জড়িত থাকি সেই অর্থে আলাপ শুধু সেটুকুও নয়, আমাদের মধ্যে একটা ব্যক্তিগত আলাপচারিতাও হয়। আমরা মাঝে 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 কি বলবো, রাষ্ট্র নিয়ে কথা বলি, মাঝে মাঝে সমাজ নিয়ে কথা বলি, নিজেদের চাকরি জীবন নিয়ে কথা বলি। ফলে এই যে জায়গাটা নিয়ে আমার সঙ্গে চন্দ্রিমার একটা দীর্ঘ যাপন বন্ধুত্বে। তো সেখানে চন্দ্রিমাকে আমি আজকে প্রায় ধরে নিয়ে এসেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে চন্দ্রিমার সঙ্গে আমরা এগোবো কি করে। তার কারণ এমন একটা চরিত্র যে ওকে ঠিক কলেজ জীবনের বা চাকরি জীবনের তার পড়ানোর অভিজ্ঞতা দিয়ে শুরু করব, নাকি তাকে সে বাচিক শিল্পী বা বৃত্তিকার সেটা দিয়ে শুরু করব, নাকি একজন ওরেটার চন্দ্রিমা সেটা দিয়ে শুরু করব, নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে একজন দেশের যে পিএমও, যে প্রাইম মিনিস্টার অফিস, সেইখান থেকে দাঁড়িয়ে চন্দ্রিমা যখন অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে উদ্বোধন করছে রেলে, মানে বন্দে ভারত, তো সেই অভিজ্ঞতা দিয়ে শুরু করব। মানে এইরকম একটা ভার্সেটাইল ক্যারেক্টার কোথা দিয়ে স্টার্ট করব আমি বুঝতে পারছি না। শুধু এইটুকু বলি চন্দ্রিমা, যে তুমি কি একজন সায়েন্সের স্টুডেন্ট? তুমি কি একজন লেকচারার?
সায়েন্সের হেরিটেজ কলেজের, নাকি তুমি একজন আবৃত্তিকার শিল্পী? মানে কোন চন্দ্রিমাকে তোমার পছন্দ? বন্ধু চন্দ্রিমাকে পছন্দ। আচ্ছা, বেশ। আচ্ছা, আমরা চা খেতে খেতে বলতে পারি। ঠিক আছে, আমি সেটা বলিনি। এই যখন তুমি ধরো রাত্রিবেলা একবার আয়না দেখে যখন বিছানায় যাচ্ছ, তখন কোন চন্দ্রিমাকে দেখে যেতে ভালো লাগে? বিশ্বাস করো, তখন আর 1 পয়সার এনার্জি বাকি থাকে না এইসব ভাবার মতো। তখন মনে হয় ধপাস করে বিছানায় পড়ি আর ঘুমিয়ে পড়ি। আর খুব ঘুমোতে ভালোবাসি, বেশ। সুতরাং আমারই এত ভাবনা চিন্তা করার মতো। কিন্তু তুমি ঘুমানোর সত্যি কি টাইম পাও? ভালোবাসো তো বললে। খুব ভালোবাসি ঘুমোতে, সময় কম পাই, এটা সত্যি কথা। কিন্তু খুব খুব মানে এই যাদবপুরে আমরা একটা কথা আছে, যাদবপুরে একটা ল্যাদ পাস ফিল্টার হয়। মানে ইঞ্জিনিয়ারিং এ অনেক রকমের ফিল্টার হয়, একটা লো পাস ফিল্টার, একটা হাই পাস ফিল্টার, একটা ব্যান্ড পাস ফিল্টার, একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার। যাদবপুরে একটা ফিল্টার আছে, সেটাকে বলে ল্যাদ পাস ফিল্টার। মানে সেখানে সেই ফিল্টারটার মধ্যে দিয়ে শুধু ল্যাদই পাস করে আর কি। মানে আমি প্রচন্ড ল্যাদ খোর, আমাকে দেখে হয়তো লোকে অতটা বুঝতে পারে না বা বিশ্বাস করবে না, কিন্তু তুমি যদি একটা আমাকে ফাঁকা দিন দিয়ে দাও, আমি কিছুই করবো না, হয়তো সারাদিন খালি ল্যাদি খাবো। সেক্ষেত্রে শনি রবিবার দিন তো তোমার ফাঁকা না, হয় না, সেটা প্র্যাকটিক্যালি হয় না। প্র্যাকটিক্যালি হয় না, আমি সেটাই বলতে চাইছি। মানে আমার ব্যক্তি জীবনে নিজের জন্য কোনো সময়ই নেই, টু বি ভেরি অনেস্ট। কিন্তু যদি সুযোগ থাকে, আমি সিম্পলি ল্যাদ খাবো, আমি কিছু করবো না। ওকে, তো এখন না, আমি সেটা তো জানি, বুঝতে পারছি সবাই ল্যাদ খেতে হয়তো পছন্দই করে। হয়তো আমিও কোনো একটা সময় পছন্দ করতাম, কিন্তু এখন দাঁড়িয়ে মনে হয় যে ল্যাদ খেলে পৃথিবীটাকে আরেকটু দেখা কমে যাবে। তো সেই কারণে যতটুকু সম্ভব চোখটা খুলে রাখা যায়, যতটুকু সম্ভব দেখে নেওয়া যায়। হয়তো একটা বয়সের কারণে হয়েছে, তোমার অনেক বেশি যাত্রাপথ। যেহেতু তুমি আমার থেকে অনেকটাই ছোট বন্ধু, কিন্তু সচিনত বয়কটের বন্ধু, ফলে বন্ধুত্বের তো সেটা অসুবিধে নেই। তো সেই দর্শনটা আর একটুখানি তফাৎ রয়েছে, যে আমি আরো বেশি জেগে থাকতে চাই। ইনফ্যাক্ট সে হুমায়ুন আহমেদের একটা কথা মনে পড়লো, যে ঘুমোস না হিমু, ওট ওট, অসাধারণরা জেগে থাকে। হিমু সিরিজের, রাইট, সেটা মনে পড়ে গেল হঠাৎ। তো এখন আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করে, ভীষণই জানতে ইচ্ছা করে চন্দ্রিমা, তার কারণ আমি না কখনো মফস্বল থেকে বেড়ে উঠিনি। তো যারা মফস্বলে বেড়ে উঠেছে, এরকম বহু বন্ধু বান্ধব, বহু বিখ্যাত লোক, বহু বিখ্যাত কবি, ইনফ্যাক্ট তারা প্রত্যেকেই মফস্বল থেকে আসা। সে সুনীলদা থেকে শুরু করে সুবোধদা, সবাই, ইনফ্যাক্ট সিজাতো টু সাম এক্সটেন্ট, ও কলকাতারও পুরোপুরি কলকাতার নয়, আমার বন্ধু বান্ধবরা অনেকেই। তো এই যে জার্নিটা যখন তোমরা এসে পড়ো কলকাতার মতন এত বড় একটা ব্যক্তিতে, তখন কি প্রথম একটু ভয় লাগে? দেখো, এই ভয় বিষয়টা আমার মনে হয় ভীষণ মানুষের ব্যক্তি চরিত্রের উপর নির্ভরশীল। তো আমি ওই একটু বর্তমান কাগজের মতো, ভগবান ছাড়া কাউকে ভয় পাই না টাইপের। ভয় আমার কোনোদিনই খুব একটা কিছু লাগে। ভয় যদি জিজ্ঞেস করো, মানে ভয় কি নিয়ে পেতে পারি, মানে প্রিয়জনের ভালো থাকা, সুস্থতা, অসুখ, এগুলো নিয়ে ভয় পেতে পারি। ভয় কি জানো, বন্ধু হারানোর ভয় পেতে পারি, কিন্তু অন্য শহর থেকে এসছি বলে মানে ভয় ব্যাপারটা যেটা, ওটা আমার মধ্যে নেই আর কি, কোনোদিনই নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভয় বলতে যেটা বোঝাতে চাই, বা তুমি হয়তো নিজেও বুঝতে পারছো, সেটা হলো গিয়ে কখনো কি এই মানে একটুখানি ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকে, যে যেহেতু একটা শহর, ধরো তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে আসছো, এবার কলকাতা থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে আসা একজন এবং আসানসোল থেকে আসা একজন, তাদের কি কখনো মনে হতে থাকে যে আরে এরা তো কলকাতার লোক, অনেক বেশি এগিয়ে আছে কথায় বার্তায়, আমরা তো ঠিক সেভাবে বেড়ে উঠিনি, এই জায়গাটা এরকম কি কমপ্লেক্স কিছু কাজ করে? নেভার নেভার এভার। কারণ আমি এটা আমার তো অনেক বছর অধ্যাপনা হয়ে গেল, আমি আমার ছাত্ররা যারা ধরো গ্রাম মফস্বল থেকে আসে, বা আমাদের নর্থ ইস্ট থেকে প্রচুর ছেলে মেয়ে আসে, বিহার ইউপির গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে প্রচুর ছেলে মেয়ে আসে, তো
অনেকের মধ্যে দেখেছি সবাই তো আমার মতো ডাকাত টাইপের হবে না। হুম অনেককে দেখেছি যে এই একটা নিজেকে গুটিয়ে রেখে ক্লাসের একদম শেষের দিকের বেঞ্চে কুণ্ঠিত ভাবে বসে থাকতে, আমি কিন্তু এটা দেখেছি। হুম তা আমি তাদেরকে যে কথাটা বলি সেটা আমার ক্ষেত্রে কোনোদিন প্রযোজ্য ছিল না, কারণ আই নেভার লুকড এট মাইসেলফ উইথ দ্যাট আই। হুম কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমি তাদের যেটা বলি তোমাকেও একই কথা বলছি। ফিজিক্সে না একটা খুব বেসিক রুল আছে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। তুমি নিজে ফিজিক্সের ছেলে, তোমার নিশ্চয়ই সেই নদীতে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা। সেই রুল নিশ্চয়ই তোমার মনে আছে। আমি আমার ছাত্রদেরও এটা বলি যে কেউ একজন হয়তো কলকাতার কোনো একটা নামী সাহেব স্কুলে পড়ে আজকে একটা নামী ইঞ্জিনিয়ারিং কলেজে এসছে, আর তুমি সেই প্রত্যন্ত গ্রাম থেকে একই জায়গায় অনেক দারিদ্র, অনেক অবস্ট্রাকশন ওভারকাম করে এসেছো। তার মানে দুজনের অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা তো সেম। তাহলে ডিসপ্লেসমেন্ট কার বেশি, কে বেশি পথ হেঁটে এসছে? যে বেশি পথ হেঁটে এক জায়গায় এসছে সে তো বীরের মতো দাঁড়াবে, সে কুণ্ঠিত হবে কেন? এটাও সোসাইটাল কন্ডিশনিং, যে তোমাকে একটা ফিল দেওয়ার চেষ্টা হবে যে ইউ ডু নট বিলং টু আস, আই ডু নট ইভেন ওয়ান্ট টু বিলং টু ইউ, আই উইল বিলং ওয়্যার আই রেন। মানে আমি ওটাতে খুব বিশ্বাস করি, ইট ইজ বেটার টু রেন ইন দ্য হেল দ্যান টু স্লেভ ইন দ্য হেভেন। আমার স্বর্গের দাসত্ব করার কোনো প্রয়োজন নেই। আমার যদি রাজা হতে হয়, নিজের নরক হোক নিজের স্বর্গ হোক আমি বানিয়ে নেবো, তার জন্য আমার তোমার এন্ডোর্সমেন্টের আমি পরোয়া করি না। অ্যাবসলিউটলি না, এটাই চন্দ্রিমা, সেটা আমি জানি, কিন্তু আমি বেসিক ফান্ডাটা ধরার চেষ্টা। ধরো অনির্বাণ ভট্টাচার্য যখন মেদিনীপুর থেকে আসছে, ওর সঙ্গে আমি একবার কথা বলেছিলাম, ওর মধ্যেও বলছে একটা কমপ্লেক্স কাজ করে যে আরে বাবা এরা তো বোধহয় অনেকটা এগিয়ে আছে, আমি মানে ঠিক অ্যাডজাস্ট করতে পারবো। তো এই বিষয়টা চলে। আমার খুব ভালো বন্ধু, তুমি এখন ও একজন পডকাস্টের একজন স্টার বলতে পারো এই মুহূর্তে, অরুণাভ খাসনবিশ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অরুণাভ সন্দেশ করে আর কি, সোল কানেকশন। তো অরুণাভ শিলিগুড়ির ছেলে। তো ও এসে প্রথম না, ও বলছে যে আমি না এখানটাতে মানে ঠিক মানে ভাবছি যে আমি কি আবার ফিরে যাব এইরকম ভাবে। মানে আকুল পাথার কলকাতা মানে একটা বিশাল ব্যাপার, এটা আমি দেখেছি জয় গোস্বামীর ক্ষেত্রে দেখেছি। আমার ক্ষেত্রে এইটা প্রাথমিকভাবে ছিল না, তার একটা মূল কারণ হচ্ছিল আমি তো পারপাসে এসেছিলাম, আমি তো এসেছিলাম লেখাপড়া করতে। তখন তো আমি ভাবিনি যে আমি কবিতা বলবো, কি কবিতায় কথা লাভ হবে, কি আমার কেরিয়ার এখানে হবে, অত তো তখন ভাবিনি। আমি তো এসেছি লেখাপড়া করতে। আর আমাকে এখানে বিপুল ভয় সবাই দেখিয়েছিল, রুমমেটরা কেমন হয় সেটা নিয়ে একটা মানে একটা প্রচুর অশান্তি হতে পারে, প্রচুর ঝগড়াঝাটি হতে পারে এরকম। তবে টাচউড মানে আমি এটা কি বলবো, আমি মানে হলপ করে বলতে পারি, মানে আমার বন্ধু এবং রুমমেট ভাগ্য অসাধারণ। আচ্ছা। হ্যাঁ, মানে আমাকে টিপিক্যালি জায়গার নাম দিয়ে দিয়ে বলা হতো অমুক জায়গার আর তমুক জায়গার যদি তোর রুমমেট পড়ে তোর জীবন শেষ, ট্রাঙ্কে তালা দিয়ে রাখতে হবে। তো ইনসিডেন্টালি যে দুটো জায়গার নাম বলা হয়েছিল তার মধ্যে আমার ওই এক জেলা থেকে 6 জন রুমমেট ছিল, মানে ইন লং কোর্স অফ মাই স্টে ইন যাদবপুর। তুমি বিশ্বাস করবে না অনির্বাণ, কোনোদিন একটা চিনির দানা নিয়ে মানে কারোর সঙ্গে কোনো অশান্তি হয়নি। এবং আমার ফার্স্ট রুমমেট যে মানে মানে তুমি যদি আমি বলে না যে চন্দ্রিমাদি বলে তো জান কুরবান, যদি সত্যি কিছু থেকে থাকে আমার ওই রুমমেট কিন্তু তাই। মানে ও এখন সিয়াটলে থাকে, কিন্তু সেই ওর যদি তুমি আচার আচরণ দেখো, ও হাতে মোটামুটি একটা রিমোট নিয়ে বসে থাকে যেটা দিয়ে ও চন্দ্রিমাদিকে কন্ট্রোল করবে। মানে আমি বেসিক্যালি খুব মানে ছড়ানো টাইপের পাবলিক আর কি। হ্যাঁ, মানে কিছুটা গন্ডগোল করে ফেলবো, কিছুটা তুমি দিতে বলবে আমি ভুলে যাব। হ্যাঁ, বা কিছুটা গন্ডগোলের কাজ হয়তো এমন করে ফেলবো যেটাতে খুব বড় একটা আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। তো শি মেক্স শিওর যে তুমি এটা করবে না, তুমি এটা যাচ্ছ না, তুমি কেন ঘুমিয়ে পড়েছো, তুমি অমুক জায়গা থেকে ফিরছো, কিভাবে তুমি ওই টিকিটটা কাটলে। মানে মানে আমি হচ্ছে পুতুল, ওখানে হাতে রিমোট নিয়ে বসে থাকে। তো মানে এইরকম রুমমেট ভাগ্য যার। আমাদের তো চাকরি জীবনেও কত বছর হয়ে গেছে। তো মানে আমি কি বলবো, মানে আমার ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা যে আমি খুব ব্লেসড যে আমার
কারো কারো জুনিয়ররা, জীবনটা এরকম হয়। আমার বন্ধুভাগ্য। জুনিয়ররা আমার সিনিয়ররা, মানে মানে সত্যি কথা বলছি, মানে এখন বলতে মানে ইমোশনালও লাগে, ভালোও লাগে। মানে না বলে না, মুখ থেকে কথা পড়ার অপেক্ষা জীবনে আমাকে এই ট্রিটমেন্ট কেউ কোনোদিন দেয়নি। কিন্তু আমার বন্ধুরা কিন্তু এই প্রায়োরিটি আমাকে দিয়েছে জীবনে, নইলে আমি সার্ভাইভ করতাম না। যেটা মানে মেবি দেখো, আই এম নট আ পার্সন যার প্রচুর মেটেরিয়ালিস্টিক এক্সপেকটেশন আছে, আমি খুব সিম্পল লিভিং এ বিশ্বাসী। কিন্তু আমার কিছু একটা চাই বা কিছু একটা লাগবে বা কিছু একটা আমার হয়তো বিপদ হয়েছে, আমার তুমি একাডেমিক বন্ধু বান্ধবের কথা বলছো? সব মিলিয়ে বলছি, আমার বন্ধুরা জান লুড়িয়ে দেবে। তো এই বলতে গেলে ভীষণ ইমোশনাল লাগে, কিন্তু মানে আমার সিনিয়ররা, আমার জুনিয়ররা, বন্ধু বান্ধবেরা, মানে given any fraternity in the sense, ধরো এলোকুশন ফ্রেটার্নিটি তো অলসো। এলিকুশন ফ্রেটার্নিটি তো আমার সেরকম বন্ধু নেই। সেটাই বলো, সেরকম আমি বন্ধু চমকে নেই। উঠেছিলাম না না যে না, বন্ধুরা বন্ধু তোমার জন্য জান দিয়ে দেবে একজন বাচিক শিল্পীর সঙ্গে, একজন আবৃত্তিকারের সঙ্গে। না না, এটা যে এটা হতে পারে কিন্তু না তা নয়। একদমই হতে পারে না না না, আমি এই ডিবেটের মধ্যে ঢুকবো না। আর স্বাভাবিক, তুমি এই ডিবেটে ঢুকবে না মানেই এটা ঢোকা সম্ভবই না। না না, আমার কাছে এই কেস স্টাডিটা নেই, তার কারণ আমি আর আমার ওই ফিল্ডে চেনা পরিচিতিও সত্যি কথা বলতে খুব কম, যেহেতু আমাকে আরো 5টা কাজ করতে হয়, বা ধরো আমার লাইফের আরো কিছু রেসপন্সিবিলিটিস আছে। সেই কারণে আমার এলোকিউশন ফিল্ডে বন্ধু কম, এটা সত্যি কথা। কিন্তু ধরো আজকে যদি তুমি তো আমার সঙ্গে কবিতার সূত্রে পরিচিত, আজকে যদি আমার কোনো একটা প্রয়োজন, আমি তোমায় ফোন করে, তুমি আসবে না? ডেফিনেটলি আসবে, এটাই তো সম্পর্ক। কিন্তু আমি বলছি ওই যে কলেজ বেলার বন্ধুরা বা ছোটবেলার বন্ধুরা, ধরো যাদবপুর মেডিকেল কলেজ প্রেসিডেন্সির, এটার একটা বিরাট সার্কেল আছে। এইটা আনপ্যারালাল, এখানটায় না আনপ্যারালাল বন্ধুত্ব। এটা প্রফেশনাল ফিল্ড তো নয় চন্দ্রিমা, এই বন্ধুতার জায়গাটাই ডিফারেন্ট। আমি বলতে চাইছি যেটা, ধরা যাক আজকে আমি একজন আবৃত্তিকার, আমি একটা অনুষ্ঠান পেয়েছি, আমি চন্দ্রিমাকে অনুষ্ঠানটা দিয়ে দেবো, পাবে? থাকতে পারে, আমি হয়তো তাদের চিনি না, তাদের চিনি না, হতে পারে। ওই সুন্দর প্রশ্নটা উত্তরটা করলে। দেখো, মানুষ না হয় না এরকম নয়, তার কারণ আমি তোমাকে বলছি, এটা না মানুষের নিজের পারসেপশনের উপর ডিপেন্ড করে। তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, আমি কাউকে একটা অনুষ্ঠান দিয়ে দিলে যদি আমার কাজ পাওয়া বন্ধ হয়ে যায়, যদি এইটুকু আমার যোগ্যতার পরিমাপ হয়, তাহলে আমার কাজ না পাওয়াই উচিত, আমি এটা মনে করি। আসলে কেন আমি বললাম এই কথাটা, তুমি যে বন্ধুতার এতক্ষণ ধরে সংজ্ঞাটা দিচ্ছিলে বা বোঝাচ্ছিলে না, একবার গৌরী ঘোষ আমাকে এটা বলেছিলেন যে অনুষ্ঠানে কি কবিতা ঠিক করে যাস? বললাম না সেরকম কিছু। তখন একবার বলেছিলেন যে তুই কি 5টা কবিতা জানবি যে ঠিক করে যেতে হবে যে কোন কবিতাটা দিয়ে তুই বলবি? মানে আমি দেখেছি প্রচুর লোক এসে জিজ্ঞেস করে, তুমি কি বলবে, তুমি কি বলবে, তুমি কি বলবে, পাশে কমন না পড়ে। তো অত কম কবিতা ক্ষেত্রে না, গানের ক্ষেত্রেও হয় এটা। মানছি রে বাবা, সেটা একটা জিনিস হতে পারে যে হ্যাঁ ইনসিডেন্টালি কারোর সঙ্গে কারোর ম্যাচ করে গেছে বা কোইনসাইড করে গেছে, দ্যাটস আ থিং। কিন্তু আমার ডেটাবেস এত শর্ট হবে কেন যে আমার একটা কেউ বললে আমি আরেকটা বলতে পারবো না? আমার খুব লজ্জা করবে যদি আমি ওই জায়গায় কোনোদিন পৌঁছই যেখানে আমারটা কেউ বলে দিয়েছে বলে আমার কাছে আর কিছু নেই বলার মতো। একদমই তাই। তো এটা পারসেপশনের উপর ডিপেন্ড করে, সেটা কবিতার স্টকের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, সেটা অনুষ্ঠান পাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, আমি কিন্তু এখনো তোমার ওই উত্তরটা আমি পেলাম না। কোনটা? মানে কোন চন্দ্রিমাকে তুমি ভালোবাসো? আমি কাউকে ভালোবাসি না, আমি খুব কাঠখোট্টা, খুব নির্মম টাইপের একটা লোক। মানে এবং আমি বেসিক্যালি ভীষণ ল্যাদ খেতে ভালোবাসি, বাট ওয়েন আই এম ইন দ্য ওয়ার্ক মোড, আমার এটা যারা খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তারা জানে খুব কেজো। বলে না শিল্পী সাহিত্যিকরা বর্ষা ভালোবাসে, শীত ভালোবাসে, আমার অসহ্য কারণ বৃষ্টি পড়লে আমার মনে হয় কাপড়গুলো শুকোবে না, কাপড়গুলো গন্ধ হবে, ঘরে মেলে পরে আমাকে ফ্যান চালিয়ে শুকোতে, ভেরি আনরোম্যান্টিক। আমার জীবনের সাথে রোম্যান্স ধার কাছে দিয়ে যায় না। আমাকে একবার আমার এক বন্ধু বলেছিল, আচ্ছা তুই প্রেমের কবিতা বুড়িস কি করে বলতো? তোর মতো মানুষের তো প্রেমের পর পয়ের ওই মাথাটুকুও আসে না।
বলিসটা কি করে? আই এম বেসিক্যালি আ ভেরি কেজো, ভেরি আনরোম্যান্টিক পারসন। না, আনরোমান্টিক পার্সন সেটা তুমি নিজে মনে করো, কিন্তু না না না, ডেটাবেসও তাই বলছে, ডেটাবেসও তাই বলছে। ডেটাবেস ডেটাবেস কি বলছে সেটা তো যারা আহ, অপর দিকে যারা বসে আছে, অপর প্রান্তে যারা বসে আছে, সেটা তারা ডিসাইড করবে। তুমি ওরকম ভাবে আয়না দেখে তো ডিসাইড করতে পারো না, না? এবং তুমি সেটা নিজেও খুব ভালো করে জানো। জিজ্ঞেস করলে তারা বলবে অভিজ্ঞতা ভয়ঙ্কর। আমার অভিজ্ঞতা তো ভয়ঙ্কর না। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যেটা, যে আমার এটা খুব জানতে ইচ্ছা করছে। ধরো ঠিক আমার এটা খুব আমি যাদেরকে এই আড্ডা মেরেছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তাদেরকে আমি এটা জিজ্ঞেস করেছি, ঠিক কোন সময়টায় তোমার মনে হচ্ছে আমি না এই কবিতা বললে লোকের ভালো লাগবে? এটা কোন সময়টা এই ফিলিংসটা তোমার লোকের ভালো লাগবে এটা আমি ভাবিনি কখনো। আচ্ছা। আমি কবিতা বলতে চাই এটা আমি ঠিক করেছি কবে, সেটা আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারবো। বলো। তখন আমি মাস্টার্স পাশ করব মাস্টার্স পাশ করব এবং যথারীতি তখন তুমি আসানসোলে? না না, মাস্টার্স যাদবপুরে করছো। তো তখন আমার মনে হলো যে আমি না একটু কবিতা বলার চেষ্টা করব, মানে আমি কবিতা বলতে চাই। স্কুলে তুমি কবিতা? আমি ছোটবেলা কবিতা তো বলি, আমার 3 বছর বয়স থেকে কবিতা বলি, নাচ করি, বেসিক্যালি তো শিখেছি কথক। তো তখন আমার মনে হলো যে আমি একটু কবিতা বলবো এবং আমি ওটাকেই একটুখানি মানে প্রায়োরিটি দিতে চাই আমার জীবনে। আর তুমি জানো যে যেটা একটু আগে বললাম, আমার খুব চাহিদা কিছু নেই, মানে মানুষের শখ বা পছন্দ থাকে না, যে কেউ ব্যাগ ভালোবাসে, কেউ ঘড়ি, কেউ চশমা, কেউ জুতো, বা কেউ ইলেকট্রনিক গ্যাজেট ভালোবাসে। আমার কোনোই শখ নেই, সেটা তো না, মানে কেউ বিশ্বাস করে না হয়তো, বাট আমি এরকমই, মানে তুমি যদি একটার বদলে আমাকে দুটো দাও, বিন্দাস টাইপের পার্টি, আমি জানি আমি হারিয়ে ফেলবো বা আমি মিসপ্লেস করে ফেলবো, আমি হ্যান্ডেল করতে পারবো না। কিন্তু আমি ওই প্রথম আমার মনে হলো যে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে কবিতা বলা। তো তখন আমার যিনি গাইড ছিলেন, তখন আমি তাকে গিয়ে বললাম যে স্যার, আর এটাও বন্ধু ভাগ্যের সঙ্গে এটাও বলা দরকার, যে আমার মনে হয় যে আমি ভীষণ ব্লেসড বিকজ অফ দ্য টিচার্স দ্যাট আই হ্যাভ হ্যাড ইন মাই লাইফ। আমাদের এক একজন মাস্টারমশাই এক একজন দিগন্ত, মানে আমি কতজনের নাম বলবো। আমি যার কাছে পিএইচডি করেছি, প্রফেসর দীপক ঘোষ স্যারের মতো, রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথকে ওইভাবে চেনাই হতো না স্যারের কাছে অব্দি না পৌঁছলে। একটা হার্ডকোর নিউক্লিয়ার ফিজিক্সে রিসার্চ করা প্রফেসর, তিনি হঠাৎ কি নিয়ে কাজ শুরু করলেন? মাইন্ড, কনসিয়াসনেস এন্ড মিউজিক। আমাদের আরেকজন প্রফেসর সেখানে রবীন্দ্রনাথের উদাহরণ চলে আসছে, রবীন্দ্রনাথ নিয়ে কাজ, স্যারের কাজ রবীন্দ্রনাথ নিয়ে, ঠিক আছে। আমাদের একজন দিকপাল মাস্টারমশাই ছিলেন যাদবপুর কন্ট্রোলের প্রফেসর তপন ঘোষাল, তার ছোট ভাই হচ্ছেন রঞ্জন ঘোষাল, মহিমের ঘরে রঞ্জন দা। হ্যাঁ, তো তো আমাদের দিকপাল সমস্ত অধ্যাপক। আমাদের আরেকজন প্রফেসর আছেন, প্রফেসর আমরা এম বলি তাকে, ইলেকট্রিক্যালের প্রফেসর। কিছুদিন আগেও স্যারের জাপানি অনুবাদ সাহিত্য নিয়ে কাজ, প্রফেসর অমিতাভ মুখার্জি। মানে জাপানি ভাষার কি বলবো তোমাকে, উপন্যাস, কবিতা স্যার অনুবাদ করছেন। কিসের প্রফেসর? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর। এখনো আমার ভিডিও কিছু যদি মনে হয় যে কোনো একটা জায়গায় পর্যালোচনার ব্যাপার আছে, বলেন যে তুমি দেখা করবে, তোমাকে আমার 4টে কথা বলার আছে, কোনোদিন কেউ বাধা দেয়নি, দিগন্ত খুলে দিয়েছে। তো এইরকম একটা অ্যাটমসফিয়ারে বড় হওয়াটা তো ইটসেলফ একটা প্রিভিলেজ। তখন আমি গিয়ে আমার যিনি গাইড ছিলেন, আমি প্রফেসর তিনি গত হয়েছেন এখন, স্যারকে গিয়ে বললাম যে স্যার আমি খুব বড় একটা চাকরি পেয়েছিলাম, নাম করেই বলতে পারি, জেনারেল ইলেকট্রিক্যালসে চাকরি পেয়েছিলাম, এবং মানে লিউক্রেটিভ অফার বলে খুব কম বলা হয় সেটাকে। তো তখন আমি স্যারকে গিয়ে বললাম, আর জানো তো লোভ এমন একটা জিনিস না, তুমি
না এটা কি ক্যাম্পাস থেকে না কগনিজেন্টে পড়ে? না না না, কগনিজেন্টে তো আমি জয়েন করেছিলাম উইথ দ্য কন্ডিশন যে আমাকে কলকাতায় থাকতে পারার কোনো বন্ড নেই, কারণ হুম আমি কিছু করলে সেটা আমি নিজের টার্মসে করাই বিশ্বাস করি। তুমি আমাকে বন্ড দেবে, আমি চাকরি ছাড়তে পারবো না, ওই টার্মে তো আমি যাবো না। হুম। মানে লোকে প্যাকেজ দেখে চাকরি জয়েন করে। আইবিএম ও একই আমি জিনিস আছে। আমার হচ্ছে আমি আইবিএম জয়েন করিনি ইনফ্যাক্ট সেই জন্য, হুম কারণ বন্ড ছিল। হুম ক্যাপজেমিনাই জয়েন করিনি, বন্ড ছিল। বন্ড ছিল। তো কগনিজেন্ট জয়েন করলাম, বন্ড ছিল না এবং কলকাতা পোস্টিং ছিল যথারীতি। আর আমার একটা বাজে অভ্যাস আছে, আমি যা করবো মনে করে আমি তাই করি। হুম। তো কগনিজেন্ট যেদিন জয়েন করলাম তার ঠিক দুদিনের মাথাতেই ঠিক করলাম এই চাকরিটা আমি ছেড়ে দেবো, এই চাকরি আমি করবো না। হুম। আমার জুনিয়ররা বলতো জন্মিমাদি রোজ এসে দোকান খোলে, কম্পিউটার খুলে আমি পড়তে বসে যেতাম। আচ্ছা। একদম সুন্দর দুলে দুলে সারাদিন লোকে অফিস করছে, আমি পড়ছি। তখন ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং অনেক কিছু কমপ্লিট করনি তো? পিএইচডি তো অনেক পরে শুরু করেছি, তা মানে আফটার আই জয়েন্ট হেরিটেজ। কারণ পিএইচডি কিসে করবো, দ্যাট ওয়াজ অলসো अगेन আ জার্নি। কারণ মাস্টার্স করেছিলাম কন্ট্রোল সিস্টেমসে, কিন্তু আমি পিএইচডি করতে হবে বলে পিএইচডি তো আমি করনেওয়ালা লোক নই। আমি এমন একটা ডোমেন খুঁজছিলাম যে যেখানে আমার এই ডাইভার্সিফাইড ইন্টারেস্টটা কোলাবোরেট করে। কারণ লোকেরা মানে আমার কানের পোকা মেরে দিয়েছিল জিজ্ঞেস করতে করতে, আচ্ছা তোমার আলাদা লাগে না? লাগে না রে ভাই, কি করবো? আমার কবিতা বলতেও ভালো লাগে, আমার অঙ্ক করতেও ভালো লাগে, আমি কি করব? এবার তখন আমি মানে একটু রিফ্লেক্ট করার চেষ্টা করলাম যে তার মানে মানুষের কাছে ব্যাপারটা অ্যাপারেন্টলি আলাদা, হুইচ ইজ অবভিয়াস, কিন্তু আমার কাছে নয়। তার মানে সেই রবীন্দ্রনাথের কবিতার লাইনটা তখন মনে হলো যে এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল, নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা, হাসি মুখে এতকাল কিছুতে সহিতে পারিত না। তো তার মানে কোথাও একটা গিয়ে তো জিনিসটা মিলছে, আমার কাছে মিলছে। এবার এটাকে একাডেমিক্যালি কোনোভাবে মেলানোর জায়গা আছে কিনা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তখন আমি স্যারের কাছে একটু যাওয়া আসা শুরু করলাম এবং আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্যার সিভি রমন সেন্টার ফর ফিজিক্স অ্যান্ড মিউজিক এই ডোমেনটা নিয়েই কাজ করে। তো তখন থেকে আমার একটা নতুন জার্নি শুরু হলো বলতে পারো। তারপর তো পেপার, তারপর পিএইচডি। কিন্তু আমার মনে হয় যে টু গো ahead with anything in life, it is very important to be in love with that thing. Absolutely. কারণ career is not a one time thing. Unless and until you love what you do, it is difficult to excel in the work, and more importantly it is even more harder, it is even harder to carry that forward for a longer run. সো ফর মি থ্যাঙ্কফুলি আমি দুটো করতে পেরেছি, কারণ আমি দুটো ভালোবেসেছি। আমি কিন্তু পড়াতে বেসিক্যালি খুব ভালোবাসি, মানে আমি আমার ছাত্ররা কিন্তু মানে আমার স্টুডেন্টরা দে অকুপাই আ ভেরি লার্জ স্পেস ইন মাই হার্ট। অ্যাবসলিউটলি। সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় কবিতায় কথালাপ, তার একটা ইনস্টিটিউট করা, সেখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র করা, এই ভাবনাগুলো তোমার পড়াতে ভালোবাসার মানে মানে শিক্ষক হিসেবে তুমি নিজেকে এনজয় করো বলে আমার মনে হয় তৈরি হওয়া আর কি। ঠিক ব্যবসায়িক জায়গায় দাঁড়িয়ে যে তুমি করেছো, অন্তত তোমাকে আমি চিনি বলে বলি যে সেটা আমার মনে হয় মানে কি কবিতায় কথা নেভার নেভার সেটাই আমারও তাই জানি, আমিও তাই জানি, কোনোদিন না। তার কারণ কবিতায় কথা লেপের ক্লাস আমার কাছে না এটা একটা পরিবার, আমার পরিবার। কেন? এবং এই পরিবারের প্রত্যেকটি মানুষ আমার কাছে খুব দামি। কেন দামি অনির্বাণ? আমি কাউকে বছরে একটাও অ্যানুয়াল ফাংশন করিয়ে দেব বা 5 জায়গায় সুযোগ করিয়ে দেব, এই কমিটমেন্ট দিতে পারি না বা দিই না, অন প্রিন্সিপাল দিই না। অ্যাবসলিউটলি। এবং আমি তোমাকে বলি আমার কবিতা, আমি তোমাকে একটু বলে দিই, আমি তোমাকে একটু বলি, আমি তোমাকে থামাচ্ছি মানে এই প্রথম অভদ্রতা করছি এই কারণেই। আমার কবিতা বলে তুমি জানো আমার অজস্র বন্ধু বান্ধব, আমি কিন্তু ডেকেছি একজনকে চন্ডিমা রায়কে। কেন বলছি এই প্রথম একজনকে আমি এই একটা প্রশিক্ষণ কেন্দ্র চালাতে দেখলাম যে সত্যি তাদের স্টুডেন্টকে লোভ দেখায় না যে আমি তোমাকে 3টে প্রোগ্রাম দেব, আমি তোমাকে ওই মঞ্চে কাজ পাইয়ে দেব, আমি তোমাকে এই দূরদর্শন বা চ্যানেলে একটু করে দেব, আমি একটা ব্র্যান্ড, আমার সঙ্গে থাকলে তোমারও হয়তো দুটো লোক চিনবে। এই জায়গাটা আমি তোমাকে যেমন ভাবে চিনি
তুমিও বুঝতে পারছো আমি কবিতা বলিয়ে মানে আবৃত্তিকার অনেককেই আমি নিশ্চয়ই, একই রকম ভাবে গভীর ভাবে চিনি, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আমি তোমার মধ্যে এই বিষয়টা দেখেছি যেটা আমার সত্যি টেনেছে এবং অবাক করেছে। না না, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রিশিয়েটিং দ্য করেছে। ফ্যাক্ট। না, আমার কাছে এই কবিতার কথা লেখা ছোটদের দলটার নাম এক্কা দোক্কা আর বড়দের দলটার নাম ভুবনডাঙ্গা। তো দেখো, একটা মানুষ, সে হয়তো কবিতা পড়তে ভালোবাসতো ছোটবেলায়, সুযোগ পায়নি তার জীবনে। এখন যখন ভুবনডাঙ্গায় তারা আসেন, তারা না কোথাও সবটুকু করার পরে নিজের ভালো লাগাটাকে স্পর্শ করবেন বলে আসেন। তো এটা না একটা সম্মান ডিজার্ভ করে এই আশাটা। সেটার সঙ্গে ব্যবসা বাণিজ্য এই সবটুকুলো যায় না। আর দ্বিতীয় কথা, তারাও কিন্তু এরকম ভাবে তৈরি হয়ে গেছে ভুবনডাঙ্গায় যারা আছে মানুষজন না। আমি বলছি তোমাকে, আমি শুনি যে কবিতা কথালাপের অ্যাডমিন যে মেয়েটি দেখে, ও আমাকে বলে যে দিদি প্রচুর না মানুষ জিজ্ঞেস করে, আচ্ছা আপনাদের ওখানে পরীক্ষা দিতে হয়, কবিতা মুখস্থ না করলে কি উনি শেখান না? উনি নিজে আসেন, এই প্রশ্নগুলো করে, আমি জানি, আমি শুনেছি এগুলো। কেন? একটা মানুষ প্রাত্যহিক জীবনে প্রত্যেক মুহূর্তে পরীক্ষা দেয় অনির্বাণ, ইনক্লুডিং মি। আমি একটা অটোর লাইনে দাঁড়িয়ে আছি, তখনও কিন্তু হয়তো আমার খুব মাথা যন্ত্রণা করছে, কি কাঁধে ব্যথা করছে, ব্যাগটা খুব ভারী, তখনও আমি কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমিও তো দিচ্ছি, আমার ক্লাসে যারা আসছে তারাও দিচ্ছে। আর একটা পরীক্ষা দেওয়ার জন্য ভুবনডাঙ্গায় আসার দরকার নেই। মানুষ যদি একটু ভালো লাগা পায়, একটু আনন্দ পায়, একটু শান্তি পায়, আসুক। আর তাছাড়া দেখো, আমার এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। আমি খুব মানে হলপ করে বলতে পারি, আমি জানি অনেকে হাসে, তাতে আমার কিছু আসে যায় না। আমি যেটা বিশ্বাস করি যে কবিতার কথাটা আমার সন্তান, তো আমি তো চাইবো আমার সন্তানের কাছে, আমার ইনস্টিটিউশনে, আমার ইনিশিয়েটিভে যারা আসছে, যারা আমার মেয়েটাকে ভালোবেসে আসুক, ভয় পাক আমি তো চাইবো না। কোন মা চায়? আমি তো চাই না। হ্যাঁ, এই বিষয়টা আমি জানি যে যারা তোমার স্টুডেন্ট, তারা কিন্তু তোমাকে সত্যি ভয় পায় না, তুমি তাদেরকে ভয় পাওয়াও না। হ্যাঁ, মানে তোমার মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্বের বিষয় থাকে আর কি। মানে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ যেটা, সেটা পুরোটাই ফ্রেন্ডলি। না, আমি নিজেকে টিচার মনে করি না। আমি মনে করি যে এটা একটা ভুবনডাঙ্গা একটা পরিবার, একাদোক্কা একটা পরিবার। একাদোক্কা পরিবারে আমি বড়, আর বাকি গুলো মানে একদম গেড়ি গুলো ওরা ভিডিও জিমিটে আমাকে দেখায়, এই দেখো এখানটা কেটে গেছে, দেখতে পাচ্ছ না? আচ্ছা, একটু ক্লোজে দেখাচ্ছি। সো আই কোয়ালিফাই as a human individual. That's more important than qualifying as a teacher or a trainer. আচ্ছা, এখানে আমার একটু খুব প্রশ্ন করতে ইচ্ছে করে। দেখো, তুমি তো টিচার, তুমি পালস তো বুঝে যাও যে মানে সেটা কি কবিতার ক্ষেত্রে? কবিতার ক্ষেত্রে না, আমি একাডেমিক জায়গাতেই যাচ্ছি। তুমি তো পালস বুঝে যেতে পারো, কারণ দেখো আমিও যেহেতু এখন ইনস্টিটিউট চালাই, খানিকটা আমি বুঝতে পারি। তুমি জানো হয়তো আমি WBCS বা এই সরকারি সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোর প্রশিক্ষণ আমরা করি আর কি। তো স্টুডেন্ট দেখলে বোঝা যায় না যে কত দূর যাবে বা এ করবে। তুমি যখন কবিতা ক্লাসে বসছো আর কি, কবিতার কথা বলতে বা ভুবনডাঙ্গায় বসছো বা একাদোক্কা, তুমি নিশ্চয়ই পালস বুঝতে পারছো, এর দ্বারা হবে না। এটা কি তোমার মাথায় আসে, নাকি মনে হয় এর দ্বারা হবেই, আমি করিয়ে ছাড়বো? না, আমার কাছে হওয়াটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, হওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তার কারণ আমি মনে করি যারা এসেছে, এবং অধিকাংশ ক্ষেত্রে তাই, দেখো হওয়াটা না অবজেক্টিভ হয়ে কিছু শুরু হয় না। আমি ছোটবেলার থেকে কবিতা বলি। আমি তো যখন স্যারকে গিয়ে বলেছিলাম, স্যার আমি চাকরিটা করবো না, স্যার বললেন কেন? স্যার আমি কবিতা বলবো। তো স্যার 2 মিনিট চুপ করেছিলেন, বললেন তোমার সিদ্ধান্ত কি এটাই থাকবে? বললাম স্যার সাহস পাচ্ছি না, অনেক টাকার চাকরি। স্যার একটা উত্তর দিয়েছিলেন, বলেছিলেন মেল বক্স থেকে কি ইমেলটা ডিলিট করে দাও, মেক শিওর ওটা যেন ট্র্যাশেও না থাকে, থাকলে পিছু টানের মতো কিন্তু টানবে। Treated that it never existed. I did it.
তুমি বলতে পারো আমার অসীম সাহস আমি করতে পেরেছি। ওই মূল্যের চাকরি ওই সময়ে দাঁড়িয়ে করবো করা অনির্বাণ, ইট ইজ আনইমাজিনেবল। আমি এখন এই বয়সে ভাবতে গেলে আমার একটু ভয় করে, কারণ এখন আমি জীবন এবং পরিস্থিতি আমাকে অর্থের গুরুত্ব বুঝিয়েছে। হ্যাঁ, তখন তো অল্প বয়স, তখন অতটা বুঝতে পারতাম না, তখন ভাবতাম বোধহয় কবিতা বলি পৃথিবী পাল্টে ফেলা যায়। এটা আমরা সবাই ভাবি, আমি ভেবেছিলাম যে লিখে হয়তো পাল্টে দেবো। তখন ভেবেছিলাম যে কবিতা বলে বিপ্লব হয়ে যাবে, এখন আমি কত বোকা ছিলাম। যাই হোক না কেন, কিন্তু যেদিন ভেবেছিলাম সেদিন কিন্তু হওয়াটা নিয়ে ভাবিনি। হওয়াটা নিয়ে ভাবলে কিছু হয় না। আসেন তারা কবিতা ভালোবাসেন বলে আসেন, শিখতে আসেন, প্রত্যেকে তার নিজের ক্যাপাসিটি অনুযায়ী যেন যেটুকু পড়ছেন সেটুকু আমার প্রশিক্ষণে বা আমার তত্ত্বাবধানে আরেকটু ভালো পড়তে পারেন। ফর এক্সাম্পল, এটা না আমি কিভাবে, ফর এক্সাম্পল আমি বলছি, ধরো এই যে একটা কাপ, এর একটা ক্যাপাসিটি আছে, একটা ছোট কাপ তার একটা ক্যাপাসিটি আছে, একটা মাটির ভাঁড় তার আরেকটা ক্যাপাসিটি আছে। তুমি জল সব কটাতেই দিচ্ছ, কিন্তু জলটা তো প্রত্যেকটা পাত্রেই একই রকম টেস্ট করবে, কিন্তু ইট ইজ ইউর ক্যাপাসিটি দ্যাট determines that how much you are being able to hold into it. সেই ক্যাপাসিটি গুলো প্রত্যেকের আলাদা, কিন্তু তার জন্য আমার ডেলিভারেবলের কোন রকমের চেঞ্জ হয় না। সুতরাং হওয়াটা আমার কাছে একদম ইম্পর্টেন্ট না। আমার কাছে চর্চা করতে তিনি আমাকে বিশ্বাস করে আমার দর্শনে আস্থা রেখে এসেছেন, এটা ইটসেলফ ইজ অ্যান অনার ফর মি। কারণ আমি একটা অনুষ্ঠান কাউকে দেব না সেটা জেনে সে এসেছে, যে কারণে আমি খুব সিলেক্টিভ লোককে শেখাই। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে যে তিনি যে আমার প্রতি এতটা সম্মান দেখিয়ে এসেছেন, তার আশার পারপাসটার সঙ্গেও জাস্টিস করার আমার দায় আছে অনেকবার। সেটা হইয়ে দেওয়া নয়, সেটা তার কবিতা চর্চাটাকে আরেকটু পরিমার্জিত করা, আরেকটু সঠিক করা। আমি তো ব্যবসা করবো বলে কবিতা বলতে আসিনি। আর তাছাড়া আমার মনে হয় কোনো শিল্পী করেন না। একটা সাকসেস থেকে একটা মডেল সাকসেসফুলি যখন গ্রো করে তখন সেটা একটা বিজনেস মডেলে পরিণত হয়। কিন্তু কোনো আর্টিস্ট, বি ইট এনিবডি, ইউ নেম এনি টম ডিক এন্ড হ্যারি, কেউ কিন্তু ব্যবসা করবে বলে গান বাজনা করে না। যদি করে তাহলে সে আর্টিস্ট হতেই পারত না। না, আমি আমি এই জায়গাটা আমি আসছি না, কিন্তু একটা জায়গায় তুমি যদি বলো তাহলে ডিফার করব। কেউ একটা প্রশিক্ষণ কেন্দ্র করে কিন্তু ব্যবসা মাথায় রেখে, এটা বোধ হয় অতিরিক্ত বলা হয়ে যাবে যদি আমরা এটাকে অস্বীকার করি যে ব্যবসা করব এই কথা চিন্তা না করে, তাহলে আমি ফিজ নিই কেন? নিশ্চয়ই একটা ব্যবসা বা আমার একটা রেমিউনারেশন। দেখো, এটা না আমার বলাটা ঠিক হবে না। আমি কেন বলছি, তার কারণ আমার তো একটা পাশাপাশি পেশা আছে। যদি আমার এটাই একমাত্র পেশা হতো, আমি তখন এই প্রশিক্ষণ কেন্দ্রটাকে কিভাবে ট্রিট করতাম সেটা আমি আজকে দাঁড়িয়ে বলতে পারবো না, কারণ আমি এটা চাকরি খুব ভালো কথা বলেছি। তার কারণ যে মানুষটি শুধুমাত্র এই বিষয়টিকে ভিত্তি করে জীবন জীবিকা নির্বাহ করছেন, তার জন্য আলু পটল কুমড়োর দামও কম না, তিনি কবিতা বলেন বলে হাসপাতালের বিলও কম হয় না। তাহলে তিনি যদি একটা প্রশিক্ষণ কেন্দ্রকে বা একটা ইনস্টিটিউশনকে এমন ভাবে নির্মাণ করেন যেখান থেকে একটা ব্যবসায়িক মডেল তৈরি হয়, হোয়াটস রং ইন ইট? কোনো রং নেই। আমি কি বলছি, আমি তোমার ওই কথাটাতে ফিরে যাচ্ছিলাম। আমি বলবো আবৃত্তি শিল্পের ক্ষেত্রে আরো অনেক বেশি জিনিসটার মনিটাইজেশন দরকার। আজকের ডেটেও একজন সঙ্গীত শিল্পী একটা অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানেও, আমি গত বছর অব্দি তোমাকে বলছি, এবছরের পরিসংখ্যান আমি বলতে পারবো না, একজন সঙ্গীত শিল্পী হয়তো এক্স অ্যামাউন্ট যদি তার পেমেন্ট হয়, একজন আবৃত্তিকারের পেমেন্ট x/3। ওয়াই? কেন? হু ডিক্টেটেড যে এই ফর্ম অফ আর্টের যা মানে অর্থনৈতিক পরিকাঠামো, সেটা গানের 1/3 হওয়া উচিত? অ্যাবসলিউটলি। আমারও প্রশ্ন, কে ঠিক করলো বাবা? এটা আমারও প্রশ্ন একদম। তুমি যদি আমাকে বলো যে আমি ওটাকে অন্যায় দেখি, যেটা ইনস্টিটিউশনকে পপুলারাইজ করে এটা বিজনেস মডেল করেছেন, না শুধু আবৃত্তির ক্ষেত্রে না, কোনো অন্যায় দেখি। তুমি এটা শ্রুতি নাটকের ক্ষেত্রেও পাবে। না না না, কোনো অন্যায় আমি দেখি না, বেশ করে যে পপুলারাইজ করেছে। কেন? আবৃত্তিটা শিল্প নয়? চর্চা করতে শ্রম লাগে না? একটা গানের স্কুল হলে তো লোকে বলছে না, তাহলে আবৃত্তি স্কুল হলে বলবে কেন? বাচিক শিল্প চর্চা কেন্দ্র হলে বলবে কেন?
হুম। কে ঠিক করে দিয়েছে যে গানের পেমেন্টের 1/3 আবৃত্তির পেমেন্ট হবে? না, ঘটনা তো সত্যি তাই। আমাকে সেদিনকে একজন খুব বড় মানে মানুষ বলেছেন, আসলে এই আর্ট ফর্মটা তো শুধুমাত্র বাংলাতেই আছে, ভারতবর্ষের অন্য কোনো জায়গাতে তো আর নেই। আই দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট উই শুড বি প্রাউড অফ। হুম। আমাদের গর্বিত হওয়া উচিত। হুম। তার বদলে তোমরা সোশ্যাল কন্ডিশনিং করছো যে আর কোথাও এক্সিস্ট করে না বলে আমাদের লজ্জা পাওয়া উচিত। হুম। কি অদ্ভুত যুক্তি ভাই। এই প্রসঙ্গে যেহেতু তোমাকে আমি পেয়েছি, ফর মাই একাডেমিক ইন্টারেস্ট আই ওয়ান্ট টু আস্ক, মানে এটা লোভ সামলাতে পারছি না ইনফ্যাক্ট আর কি। সেটা হলো, আমি তো কিঞ্চিত লেখালেখি করি, ধরো কবিতাই, এখন না হয় কবিতার বিক্রি নেই বলে গল্প উপন্যাসে চলে এসেছি, স্ক্রিপ্টে চলে এসেছি, যাই হোক হোয়াট এভার। প্রথমে তো কবিতা দিয়েই শুরু করেছিলাম। তাই আমার খুব জানতে ইচ্ছে হয়, এই যে ধরো তুমি, আমি তোমরা কথাটা ইউজ করছি না, ধরো তুমি যখন কোনো কবিতা বাছছো, তখন সেটা রবীন্দ্রনাথ হতে পারে, জীবনানন্দ হতে পারে, আধুনিক ভাস্কর চক্রবর্তী হতে পারে, তখন কবির মনকে তুমি পড়তে পারো, নাকি তোমার মনে হচ্ছে যে এই কবিতাটা আমি যেভাবে দেখছি সেইটাকে প্রেজেন্ট করছি? এটা মানে একজন আবৃত্তিকারের এটা কোন ফর্ম, মানে কি জায়গাটা একটু হ্যাঁ, দুটোর কোনোটারই নয়। তার কারণ হচ্ছে যে একজন কবির কবিতা বলতে গেলে সেই কবিকে খুব নিবিড় ভাবে পড়তে হয়। সেই কবি প্রত্যেকের তো, দেখো, প্রত্যেকটি মানুষের না এক্সপ্রেশনের ফর্ম আলাদা। আমার নিজের এটা বুঝতে অনেক সময় লেগেছে, কারণ আমি বেসিক্যালি খুব এক্সপ্রেসিভ একজন মানুষ। কিন্তু একটা মানুষ, ধরো আমার উল্টো দিকে যিনি আছেন, সে লোকটা হয়তো এক্সপ্রেসিভ নয়, তার মানে যে তার ইমোশন নেই সেটা কিন্তু নাও হতে পারে। একটা সময় অবধি আমি ভাবতাম এই লোকটার তো কোনো এক্সপ্রেশন নেই, তার মানে এর বোধহয় কোনো ইমোশনও নেই। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। একটা মানুষ অনেক কিছু ফিল করছে, সে এক্সপ্রেস করতে পারছে না, সেই না পারাটা থেকে কিন্তু সেই লোকটার কষ্টও থাকতে পারে, রাইট? এক্সপ্রেশন মানুষের নানা রকমের হয়। একটা অদ্ভুত একটা উদাহরণ আছে, সচিন তেন্ডুলকর কিন্তু খুব একটা বেশি এক্সপ্রেসিভ নয়, কিন্তু যখন ও রিটায়ারমেন্টের পর ছাড়লো, যখন ওয়াংখেড়েতে ও ওই যে স্পিচটা দিল, কতটা ইমোশনাল হতে পারলে ওর একটা স্পিচ হতে পারে ভাবতে পারছো? সুতরাং এই কথাটার সঙ্গে রিলেট করলাম যে কেউ কাউকে দেখলে যদি সে হয়তো এক্সপ্রেসিভ নয়, কিন্তু ইমোশন ভরপুর থাকতে পারে। না, বাধ্য কিনা আমি বলছি না, আমি বলছি প্রত্যেকটা মানুষই তার মতো করে তার ইমোশনকে ফিল করে, এবং এক্সপ্রেশনের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ বলছি, মানে এই অভিজ্ঞতাটা আমার জীবনের অনেক দর্শন পাল্টেছে। একবার ইন্ডিয়ান মিউজিয়ামে আমাদেরই এক বন্ধু, তার একটা মিউজিক্যাল প্রজেক্ট আমি শুনতে গেছি। সেখানে একজন বিদেশি গিটারিস্ট তিনি এসছেন, এবং তিনি তার একটা গান প্রেজেন্টেশনের আগে বলছেন যে আমার মা যখন মারা গেছেন তখন আমরা সমুদ্রের ধারে বিচে আগুন জ্বালিয়ে we were celebrating her life with wine and songs and partying. এবং গানটা যখন গাইতে শুরু করছেন ভদ্রলোক, তিনি ঝরঝর করে স্টেজে বসে কাঁদছেন। এটা না, আমি খুব গভীর ভাবে এই ঘটনাটা আমাকে ভাবিয়েছিল অনির্বাণ, কারণ অ্যাপারেন্টলি আমাদের মৃত্যু ভাবনা যা, বা মৃত্যুকে বা মৃত্যু শোককে আমরা যেভাবে উদযাপিত হতে দেখি, সেটা হচ্ছে যে একটা শোকাবহ, একটা নৈশব্দ, একটা ভারী পরিবেশ। কিন্তু তুমি দেখো এখানে একজন সাউথ আফ্রিকান আর্টিস্ট, আমি যদি দেখি যে ও বাবা মা মারা গেছে, লোকটা সমুদ্রের ধারে আগুন জ্বালিয়ে মদ খেতে খেতে পার্টি করছে, এটা এক রকমের দেখা, বাট দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ হিজ গ্রিফ রিগার্ডিং দ্য ডেথ অফ হিজ মাদার। আমি তার মানে ওর এক্সপ্রেশনটা অবধি গেলাম, ওর ইমোশনটা অবধি কিন্তু আমি পৌঁছলাম না। There is a long pathway in between what you express and what you feel emotionally. মানে এক্সপ্রেশন এন্ড ইমোশনের মাঝে একটা লম্বা রাস্তা রয়েছে।
ওই পথটা অতিক্রম করলে তবে কিন্তু একজন মানুষের মনন অবধি পৌঁছানো যায়। কাজটা কিন্তু সোজা না। আমি কথাটা কেন বললাম, একজন কবির একটা কবিতা পড়া আর ওই কবির ভাষাকে একটু বোঝার চেষ্টা করা, এই দুটোও কিন্তু ওই এক্সপ্রেশন আর ইমোশনের মাঝখানের ওই দীর্ঘ যাত্রাপথটার মতো। একজন কবির একটা কবিতা বলতে গেলে তার পাতার পর পাতা কবিতা পড়তে হয়, বিভিন্ন সময়ের কবিতা পড়তে হয়, তবেই তাকে বুঝতে নইলে পারছো। সেই কবি কিভাবে কথা বলেন Absolutely. তুমি আইডেন্টিফাই করতে পারবে না। আসলে সে তো তার রিফ্লেকশনটা নিয়ে যাচ্ছে, তার জীবনের রিফ্লেকশনটা তো ওখানে ফেলে অ্যান্ড যাচ্ছে। দ্যাট ইজ ডাইনামিক মোর ইম্পর্টেন্টলি, কারণ কালকের তুমি আর আজকের তুমি তো এক নও। এক নাও, Absolutely. কালকের তুমি মাল্টিপ্লাইড বাই 24 আওয়ার্স ইজ ইকুয়াল টু আজকের অনির্বাণ চৌধুরী। Absolutely. হুম, সেই কবিরও তো যাত্রাপথটা সেরকম, হুম, হুম, তাই না? একদম। তো সুতরাং এবং আমি যখন কবিতাটা বলছি তখন তো ডেফিনেটলি আমার মনন, আমার চিন্তন, আমার ভাবনা দিয়েই কবিতাটাকে বলছি, হুম, কিন্তু যে শব্দগুলি বলছি সে শব্দগুলি যে কবি লিখেছেন তার নিজস্ব একটা অন্তঃস্বর আছে হুম। তার লেখার, হুম, সেইটিকে আইডেন্টিফাই করতে হবে। হুম। হ্যাঁ, মানে ওই জায়গাটা আমি বলতে চাইছিলাম, ধরা যাক আমার এরকম অভিজ্ঞতা আছে যে আমার কবিতা ব্যবহার করেছে, কিন্তু না আমার পছন্দ হয়নি, কারণ আমি ওভাবেতে লিখিনি। কোথায় মানে কোথায় ব্রিথ আউট, কোথায় ব্রিথ হোল্ড, এই জায়গাগুলো আমি যেভাবেতে ভাবি হয়তো সে সেইভাবেতে করছে না, কারণ আমি যখন লিখছি সেই সময়কার মননও ধরতেই পারছে না। না না, ধরতে পারার কথাও না, এবং হ্যাঁ। এটা খুব জরুরি বলেও আমি মনে করি না। একজন সেটা তুমি- আবৃত্তিকার তার মতো করে তার কবিতাকে ডিকোড করবে। এই কারণে তুমি খেয়াল করো যে এটা কিন্তু আগেকার সময় হয়তো ছিল না, পোস্ট শ্রীজাত বা খানিকটা সুবোধ বাবু বলবো, যে কবিরা কবিতা পাঠে এসছে, এটা কিন্তু খুব বেশি আগে ছিল না। তাই কি? আমার হ্যাঁ। মনে হয় না এই পরিসংখ্যান মানে আমি যদি সুনীল বাবু অব্দি অধ্যায় ধরি, মানে মঞ্চে দাঁড়িয়ে তারা কবিতা বলছে প্রফেশনালি না, এটা ইজ না। এ ভেরি ডিবেটেবল টপিক। আই থিংক দ্যাট আই মাস্ট নট না কমেন্ট। প্রফেশনালি বলে তুমি টাকা নিয়ে বলা, আমি সেটা বলছি না, কিন্তু না না না, মানে, কবিতা পাঠের অনুষ্ঠান কিন্তু হতো অনেক, মানে এটা আমি এগ্রি কবিতা করছি না। কবি সভা হতো, কবিতা পাঠের জন্য আলাদা করে মঞ্চ, এখন যেমন যে ট্রেন্ডটা হয়েছে সেটা কিন্তু অতটা হতো না। যাই হোক, আমি কি কেন বলছি আমি যে এইটা জয়দাও একটা আলাপচারিতায় বলেছিলেন যে আমার কবিতাটা যখন আমি যে কবিতাটা লিখছি, যে মনন দিয়ে যিনি বলছেন তিনি আমার ফিলিংটা ধরতে পারছেন না, ফলেতে ওইখানটাতে দাঁড়িয়ে উনি যেটা বলছেন আমিও খানিকটা ফিল করি। কবি যখন পাঠ করছে সে তার আত্মাকে ধরছে, আর যে একজন বাচিক শিল্পী বা একজন আবৃত্তিকার যখন তিনি বলছেন, তিনি তার শরীরটাকে বলছেন, শরীরটা বর্ণনা করছেন, না, আই ডোন্ট এগ্রি। আত্মাকে ধরতে পারছে। আই ডোন্ট এগ্রি। তার কারণ হচ্ছে, প্রথম কথা, এখানে দুটো কথা বলার আছে। হুম। একজন কবি যখন তার কবিতা পাঠ করছেন, সেটা তার নিজের কবিতা, তার নিজস্ব চিন্তন থেকে পাঠ করছেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে কবিতার কিন্তু নিজস্ব কোনো স্বরগ্রাম নেই। হুম, গানের যেমন একটা স্বরলিপি আছে, হুম, কবিতার ক্ষেত্রে তো আমি যেটাকে বলি অ্যাপারচার, ইটস এ 360 ডিগ্রি ফ্রিডম, হুম, তাই না? সুতরাং আমি আমার যে কবিতাকে আমি বলছি, আমি তো আমার মতো করেই বলছি। হুম। সুতরাং সেখানে আমি আমার মতো করে বলছি মানে ওটাকে আমি শরীর ধরলাম, আর কবি বলছেন মানে ওটাকে তিনি আত্মা ধরলেন, ক্যানট বি। না, সেটা আমি মনে করি না। আর দ্বিতীয় কথা যেটা, কবির কোন সেটা- জায়গায় এসে দীর্ঘশ্বাস পড়ছে একজন বাচিক শিল্পী সেটা নির্ধারণ করতে পারে? প্রয়োজনও তো নেই করার। আমি তো কারোর ইমোশন, মানে কারোর মনের কথা জেনে নিয়ে আমি সেটাকে এক্স্যাক্টলি স্টেজে রিপ্লে করার জন্য তো আমি স্টেজে আমি দাঁড়াই সেটাই বলছি, সেটার করো না না। তোমরা। না, আমার প্রয়োজনও নেই, আমি সেটাকে প্রয়োজনীয় মনে করি না। কবির শর্টটাকে আইডেন্টিফাই করাটা ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। মানে একজন কবিকে, ধরো তুমি জয় গোস্বামী পড়ছো, তোমার মতো করে তুমি জয়দাকে একজন কবি হিসেবে আবিষ্কার করছো, সেই আবিষ্কারটা তো আমার নিজস্ব আবিষ্কারের থেকে আলাদা হবেই। সেখানেই তো একজন কবির মাহাত্ম্য। তোমার রবীন্দ্রনাথ তোমার মতো, আমার রবীন্দ্রনাথ আমার মতো।
হ্যাঁ অ্যাবসলিউটলি, সেটা তো প্রত্যেক কবির ক্ষেত্রেই প্রযোজ্য। হুম। আর দ্বিতীয় কথা, আবৃত্তি বা বাচিক শিল্প কিন্তু ইজ এন পারফর্মিং আর্ট। হুম। সুতরাং সেখানে একজন আবৃত্তিকার বা একজন বাচিক শিল্পী যখন একটি কবিতাকে নির্বাচন করে মানুষের কাছ অব্দি পৌঁছানোর দায় নিচ্ছেন, সেই দায়টা কিন্তু একজন কবিতা দায় শব্দটা ভুল বলা হলো, দায়িত্ব নিচ্ছেন বা চেষ্টা করছেন বলা ভালো, সেইটা কিন্তু একজন কবির কবিতা পাঠের থেকে অনেক ডিফারেন্ট। একজন কবি যিনি নিজের কবিতা পাঠ করছেন তিনি কিন্তু পারফর্মার নন, না একজন আবৃত্তিকার কিন্তু একজন পারফর্মার। পারফর্মিং, হ্যাঁ ঠিক আছে, সুতরাং একজন আবৃত্তিকার স্টেজে দাঁড়িয়ে 1.5 ঘন্টা কবিতা বলছে, তিনি তার কথাটা বলছেন, চারপাশে একটা মশামাছি পর্যন্ত নড়তে পারছে না, এত সোজা নয়। আর সেটা শুধু শরীর ধরতে পারলে, এই 1.5 ঘন্টা বলছে এদিক ওদিক লোকে চোখ ফেরাতে পারছে না, এটা হয় না। সেটা তার পারফরমেন্স যে করছে, কেন পারফরমেন্সের মধ্যে যদি আত্মা না থাকে, আজকের ডেটে তোমাকে এটা মনে রাখতে হবে অনির্বাণ, তুমি কিন্তু ফাইট করছো অ্যাজ এন পারফর্মিং আর্টিস্ট 1.5 মিনিটের একটা রিলের কন্টেন্টের সাথে। আজকে ফর নো রিজন আমি নিজেই 5 বার মোবাইলে স্ক্রিন টিপে দেখি কি নোটিফিকেশন এলো, সেখানে হাউ ডিয়ার আই এক্সপেক্ট দ্যাট মাই অডিয়েন্স ইজ গোইং টু লিসেন টু সমস্ত ক্ষেত্রেই, শুধু কবিতার ক্ষেত্রে না, সেটা গানের ক্ষেত্রে হতে পারে, সেটা নাটকের ক্ষেত্রে হতে পারে, সব জায়গাতে হতে পারে। কিন্তু যে জায়গাটা সেটা একটা লড়াই, সেটা একটা লড়াই মানে, এবং কবিতার ক্ষেত্রে এটা সাংঘাতিক লড়াই। একদম একদম, কারণ এটা হচ্ছে একটা শ্রুতি নির্ভর শিল্প, এবং কবিতা বলে সেটা যদি আমার দর্শক কানেক্ট না করে, তার মগজ অব্দি গিয়ে যদি ব্যাপারটা কমিউনিকেট না করে, সেটা রসাস্বাদন করবে না। সেই জন্য কি আবহ এলো, তোমার কি মনে হয়? আগে তো ছিল না, সব্যসাচী যখন বলছেন, প্রদীপ বাবু যখন বলছেন, তখন তো আবহ এই ব্যবহারটা আমরা তখন আগে দেখিনি, না ছিল না, এখন এসছে, এবং আমি আশাটাকে জরুরিও মনে করি এবং সমর্থনও করি। তার কারণ একটা অদ্ভুত বোকা বোকা বিতর্ক হয় চারদিকে। অনেক পিউরিটানরা বলেন যে এখনকার ছেলেমেয়েরা পারে না বলে করে। ইটস নট অ্যাবাউট পারা বা না পারা। তুমি আমাকে এমন 100টা শ্রোতা দাও, 100টা কেন 1000টা শ্রোতা দাও, যারা আমি 1 ঘন্টা ক্লাসিক কবিতা বললে বসে শুনবে, আমারও কোনো আবহ লাগবে না, আমি দাঁড়িয়ে বলবো। সেটা চন্দ্রিমা রায় বলছে, চন্দ্রিমা রায়ের কথা বলছি না তো, আমি এমন অনেক আবৃত্তিকারকে জানি, সে ভোরবেলা কবিতা বলছে ইমনদার চালিয়ে, তুমি কি বলবে তাকে? তার কোনো চর্চা আছে? না, ভোরবেলা ইমনদার চলতে পারে না, আমার এই মাইন্ডসেটে কিন্তু বিশ্বাস নাই। সেটা তোমার ব্যাপার, আমি কেন, অফকোর্স আমার ব্যাপার, আমি যখন কথা বলছি আমার ব্যাপার তো হবেই। আমি বলছি সময়টার জন্য। আগেকার শ্রোতা দর্শক কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ, নীলাদ্রি শেখর বসু, ইনফ্যাক্ট রজত কাকুরের এরা সকলে যখন বলছেন, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, এই পুরো লেগাসিটার কথা আমি যখন বলছি, তুমি তখনকার সময় ভার্সেস এখনকার সময়টা কম্পেয়ার করো। আবহ ডেফিনেটলি হেল্প করে, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে সাহায্য করে। তার মানে এটা না যে এখনকার ছেলেমেয়েরা কবিতা বলতে পারে না বা তারা জানে না। নিশ্চয়ই। ধরো এইবার আমি তোমাকে বলছি যে আমি আবহতে এখন নতুন আরেকটা ট্রেন্ড এসছে, আবহতে ইনস্ট্রুমেন্ট বাদ দিয়ে এখন গান ঢুকে যাচ্ছে, রাইট? কিন্তু আমি একজন শ্রোতা হিসেবে আমার কোথাও গিয়ে মনে হয় কথা দিয়ে কথাকে কেটে যাচ্ছে। এটা কি কোনো বাচিক শিল্পী সেটা ভাবছে না যে কোনো শ্রোতা এতে ডিস্টার্ব হচ্ছে? সেটা দেখো, যিনি ব্যবহার করবেন অ্যাবসলিউটলি তার ফ্রিডম, কথা দিয়ে কথা নাও কাটতে পারে, কারণ যদি শব্দ দিয়ে শব্দ কাটে, এটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। উনি ব্যবহার করছেন হয়তো, যেটা আমার মনে হয়েছে যে তিনি চাইছেন একটা সম্পূর্ণ একটা প্যাকেজ তৈরি হোক, তাতে করে লোকের অ্যাট্রাকশন আরো তার প্রতি বাড়বে। কিন্তু এটা তো সব সময় তাহলে আমার তো এরকম মনে হতে পারে সে তার দুর্বলতাকে ঢাকার চেষ্টা করছে। তোমার 100% রাইট আছে তোমার মতো হবার। দেখো, তুমি তো ম্যানেজমেন্টের লোক, এটা আমার চেয়ে বেটার জানো, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আমার শ্রোতার 200% রাইট আছে আমাকে রিজেক্ট করার, কিন্তু তার মানে আমারও যে 100% রাইট নেই আমার মতো এক্সপেরিমেন্টেশন করার। পাশাপাশি এটাও তো আমি জানি যে চন্দ্রিমা রায়ের এখানে আবহটা দরকারই থাকতো না। আমি চন্দ্রিমার কণ্ঠ সরক্ষা আমি ডিসাইড করছি, আমি শ্রোতা না, তুমি শ্রোতা, তুমি তোমার মতো ডিসাইড করতে পারো। তার প্রতি আমার সম্পূর্ণ সম্মান থাকার পরেও আমি আমার প্রেজেন্টেশনটাকে আমার মতো কিউরেট করতে পারি এবং করব। তাতে শ্রোতা হ্যাজ গট 100% রাইট টু রিজেক্ট, আমি সেই সিদ্ধান্তও মাথা পেতে নেব। এই যে কিছুদিন আগে একজন প্রখ্যাত নাট্যকারের
একটা পারফরমেন্সের ধরন নিয়ে ভীষণ ক্রিটিসিজম হয়েছিল। না বলার তিনি, দরকার নেই। আমি বলবো না, হুম, কিন্তু যেটা শিক্ষণীয়, আমি অন্তর থেকে ওনাকে প্রণাম করি। উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি তার ফ্যানেদের মধ্যে একজন, যে স্টেটমেন্টটা দেওয়ার আগেও ফ্যান ছিলাম, স্টেটমেন্টটা দেওয়ার পরে আরো আরো বেশি তার কাছে আমি নত হলাম তার শিল্প সম্বন্ধে মূল্যবোধের জন্য। কি বললেন? বললেন, আমি আমার মতো করে দর্শকদের একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা দর্শকের ভালো লাগেনি, আমি দুঃখিত, আমি এর পরের বার আরো নতুন ভাবে কিছু নতুন কিন্তু রকম কবির দেওয়ার কিন্তু চেষ্টা ভালো করব। লেগেছে। আমি চেষ্টা করব, ঠিক আছে? আমি একদম এটার সঙ্গে সহমত। দর্শকের 200% রাইট আছে। সে তো তুমি বলতে পারো যে আজকে আলুর বদলে উচ্ছে দিয়ে বা পটল দিয়েও বিরিয়ানির রান্না ভালো হতে পারে। হ্যাঁ, কেউ হয়তো ফিউশন ফুড ভালো করতে পারে, বাট আমার চয়েস, আমি বিরিয়ানিটা আলু দিয়েই খাবো। আমি আমার শিল্প রচনার ক্ষেত্রে আমার 100% লিবার্টি আছে টু কিউরেট মাই প্রেজেন্টেশন দ্য ওয়ে আই ওয়ান্ট। অডিয়েন্সেরও রাইট আছে সেটাকে অ্যাকসেপ্ট করার বা রিফিউজ করার। কিন্তু অডিয়েন্স কি নেবে এটা ভেবে আমি করলামই না, তাহলে তো আমি ক্লাসিক্যাল কবিতাই বলতে পারবো না, নাচের গান গাওয়ার মতো কেস হয়ে যাবে। আমি তো ওই মূল্যবোধ নিয়ে শিল্প চর্চা করতে আসিনি। আমি আমার টান্সে আমার শিল্প চর্চা করেছি এবং তাই করে যাবো। তুমি আমাকে রিফিউজ করতে পারো, আমি শিল্পী হিসেবে সেটা মাথা পেতে নেব। তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারো, আমি সেটাও তোমার আশীর্বাদ বলে মাথা পেতে নেব। কিন্তু আমি এক্সিস্ট করব আমার টার্মসে। আমি জানি না সেটা হয়তো তুমি ভাবছো। রজতবাবু একটা কথা বলেছিল যে দেখ, শিল্পীর যেমন মনোরঞ্জনের দায় থাকে, সেরকম না শ্রোতা নির্মাণেরও দায় থাকে। তুই কোন পথটা নিবি, নাকি দুটো দায়িত্বই একসাথে নিবি, সেটাই তোর ক্লাস। আমি এই ক্লাসটাতে খুব বিশ্বাস করি। আমার একটা জুনিয়র একটা থিয়েটারের একটা খুব এক্সপেরিমেন্টাল এফোর্ট নিয়েছিল, মানে ইনসিডেন্টালি সেটা সে অর্থে মানে ওয়ার্কআউট করেনি। তো ইন আ ভেরি ইমোশনাল কর্নার শি টোল্ড মি, চন্দ্রিমাদি, আই ফেল্ড। আমি তখন বলেছিলাম যে দেখ, যে সাহসটা তুই দেখিয়েছিস, এই সাহসটা কিন্তু আমরা কেউ দেখাতে পারিনি। অ্যাজ অ্যান এফোর্ট দিস ইজ কমেন্ডেবল এন্ড উই শুড সেলিব্রেট ইট। যদি তুমি শুধুমাত্র প্রেডিক্টিবিলিটির ধাঁচে বাঁধা পড়ো, সেখানে শিল্পের মৃত্যু। প্রেডিক্টিবিলিটি ইজ ডেথ অফ আর্ট। তাহলে তো কোনো নতুন সৃজনই হবে না, তাহলে তো ওই সেই তাসের দেশের মতো একটা স্ট্রাকচারাল পরিকাঠামোর মধ্যেই জিনিসটা গোল 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 ঘুরতে থাকবে। অ্যাবসলিউটলি রাইট। বলছি যে আমিও একটা এক্সারসাইজের মধ্যে দিয়ে যাচ্ছি। ধরো তোমরা যারা আবৃত্তি পড়ছো বা শেখাচ্ছ স্টুডেন্টদের, এইভাবে তৈরি হচ্ছে, তারা ঠিক ফিলোসফিক্যাল কবিতা খুব একটা বেশি বলে না, অথবা ফিলোসফিক্যাল কবিতা বলতে ধরা যাক, আমি খুব 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 একদম পুরো নাম ধরেই বলছি, আমি যদি নাম ধরেই বলি, আমি তুমি যাদের নাম বলবে সবাই আমার বন্ধু বান্ধব। আচ্ছা, ঠিক আছে। আমরা যাকে প্রবাদ প্রতিম কবি বলি, নেই না না, উনি জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনাই হবে না, ওটা তো ঈশ্বর নিয়ে আলোচনা, কি না না, ঈশ্বর নিয়ে কি আলোচনা করবো। আমি বলি উনি জাস্ট আমাদের মধ্যে নেই এখন। উনি মানে যমুনাবতী লিখে গিয়েছিলেন, সেই একটাই টার্ম। তো যাই হোক, উনার যে গভীরতা, যে সমস্ত কবিতা, তার থেকে আমি দেখি যে মানে গদ্যচ্ছলে লেখা কবিতা, মানে কি বলবো, তার মধ্যে কোনো, অন্তত আমি লেখক হিসাবে কোনো ডেপথ পাই না বা কিছু, সেইগুলো আবৃত্তিকাররা বা বাচিক শিল্পীরা বেশি পছন্দ করে বলার জন্য। এটা কি সহজবোধ্য সেই কারণে? কি মনে হয়? আমি তোমাদের মানে মনস্তত্ত্বটা জানতে চাইছি। বিং অ্যান রাইটার, আমি মনস্তত্ত্বটা জানতে চাইছি। আমার মনস্তত্ত্ব আমি শুধু আমারটুকু বলতে পারবো, বাকিদেরটা আমি বলতে পারবো না। তোমারটুকুই বলো। তবে আমি আমার ক্লাসে যখন কাউকে বলি কবিতা বেছে আনার ক্ষেত্রে, তখন আমি দেখেছি যে তুমি যেটা বলছো এই ট্রেন্ডটা প্রিডমিনেন্ট, এটা আমি এগ্রি করছি। তার কয়েকটা কারণ আছে।
প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে কবিতা খোঁজা হুম খুব অবজেকশনেবল। হুম কারণ একজন কবিকে পড়তে গেলে না, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি, বই পড়তে হবে। হুম সেটা ইবুক হতে পারে, হুম কিন্তু বই হতে হবে। বই হতে হবে। হুম কারণ বই নির্মাণের ক্ষেত্রে একজন কবির একটা ইনভলভমেন্ট থাকে। কোথায় না, তার বারবার করে প্রুফ রিডিং হয়, একটা সেমিকোলন, একটা হাইফেন, একটা কমা, একটা পূর্ণচ্ছেদের কিন্তু গুরুত্ব আছে। গুরুত্ব মানে মারাত্মক আজকের গুরুত্ব। ডেটে আমি ইন্টারনেটে কিছু কন্টেন্ট আমার ফ্রি ফ্লোটিং, হুম তার না আছে পাংচুয়েশনের বাবা মা, না আছে শব্দের সঠিক বানান। হুম আমার তো একটা বাজে সিনড্রোম হচ্ছে, আমার বানান ভুল দেখলে শরীর খারাপ করে, মানে আই জাস্ট ক্যানট টলারেট। হুম এবার আমি দেখেছি লোকে সেই কবিতাগুলো বেছে আনে, হুম কিন্তু কবিতার বলার যে স্কিল, সেটা যদি কাউকে তৈরি করতে হয়, যে তুমি অ আ ক খ না জানলে কি বাংলা ব্যাকরণ জানবে? ব্যাকরণ না জানলে কি তুমি একটা সঠিক বাক্য লিখতে পারবে? একটা সঠিক বাক্য না লিখলে কি তুমি একটা প্রবন্ধ লিখতে পারবে? এটা একটা জার্নি অনির্বাণ, এর কোনো শর্টকাট নেই, শর্টকাট হতে পারে না। একদম। এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মানে বলে না প্রক্সিমিটি বিটস কন্টেন্ট, হুম এখন জিনিসটা সেখানে গিয়ে দাঁড়িয়েছে। হুম একটা কবিতা ভালো লাগলো, টাকাস করে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেশনশিপ আছে। আগে আমার মনে আছে, আমি যখন আসানসোলে থাকি, একটা কবিতা একটা জিরক্স পাওয়ার জন্য না হাপিত্তেশ করে বসে থাকতাম। একটা কম্পিটিশনে হয়তো একটা কবিতা বলেছে, কবিতাটা ভালো লাগতো, সে আমার মা ছুটে ছুটে গিয়ে জেরক্সের দোকানে জেরক্স করে আনতো, বাড়িতে এসেই প্রথম কাজ হতো কবিতাটা কবিতার ডায়েরিতে টুকে রাখা। এই যে লেখা, ছিল এটার সঙ্গে একটা গুরুত্বের যোগাযোগ আছে, একটা কবিতার গুরুত্ব আছে। আমি যে শিল্পটা নিয়ে চর্চা করি, সেই শিল্পটা আমার সর্বস্ব। আমার কবিতা আমার সন্তান, আমার কবিতা আমার ধর্ম, আমার কবিতা আমার ঈশ্বর। আমি তাকে পুজো করি, যাকে আমি পুজো করি তার অত অমর্যাদা আমার কাছে হবে না। আমি দেখি সবাই ফোন থেকে কবিতা পড়ে, কারোর একটা কবিতার খাতা নেই। আমি মোস্টলি বলছি, কেন কথাটা বলছি, তার কারণ না, তুমি কি গুরুত্ব দিয়ে একটা আর্ট ফর্মকে ট্রিট করছো, সেটা অনেকটা ডিসাইড করে যে সেই আর্ট, কবিতা তো নিষ্প্রাণ নয়, কবিতার প্রাণ আছে, সে বুঝতে পারে তুমি তাকে কতটা গুরুত্ব দিচ্ছ। তুমি ওকে অবহেলা উপেক্ষা দেবে আর ও তোমাকে ভরিয়ে দেবে, এটা তো হবে না। সেখানে একটা কবিতাকে খোঁজার চেষ্টাই নেই কোনো, মোস্টলি আমি বলছি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। যে কারণে আমি চাই সবসময় ভুবনডাঙ্গায় বেকার ধরো বাচ্চাদের, ওদের তো আর ওইটা সম্ভব না, ওদেরকে আমিই বেছে দিই, কিন্তু বড়দের দলে আমি চেষ্টা করি যাতে না মানুষ একটু কবিতা খুঁজে। কেন বলছি, একটা কবিতা খুঁজে পছন্দ করে আনতে গেলেও না 5টা কবিতা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। এই যে তোমার ভ্রমণডাঙ্গায় তুমি যেটা বলছো বারবার, এবং সেখান থেকে এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এমন এমন কবিতা এসছে যে কবিতাগুলো হয়তো আমিও কখনো পড়িনি, এরকমও হয়েছে। কিন্তু ওই ইন্টারনেট চলতি 5টা পপুলার আইটেম দেখে কবিতা বলে ফেসবুকে দিয়ে দিলাম, দ্যাট ক্যান নট বি দ্য ডেস্টিনেশন। ওইভাবে শিল্প চর্চা হয় না, ওইভাবে শিল্প চর্চা হয় না। একদমই তাই না, এটাই আমি ধরার চেষ্টা করছিলাম যে এই যে মানে প্রশিক্ষণ কেন্দ্রগুলো যেভাবেতে চলছে আর কি, তাতে করে আমার মনে হয় সেখানটাতে এই গল্প ভিত্তিক খুব সাদামাটা বাংলা ভাষায় পড়া, এগুলো কেউ বলেন এগুলো ইজ অল আপ টু দ্য চয়েস অফ দ্য ক্যান্ডিডেট হু ইজ পারফর্মিং দ্যাট পার্টিকুলার কন্টেন্ট। কারণ যে প্রশিক্ষক যিনি শেখাচ্ছেন তিনি কোনোদিন এটা বলবেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কেউ বলবে না। কবিতা ফর্মটাই ডিফারেন্ট। আমরা যারা ধরো সুনীলদার পায়ে বসে বা নিচে বসে কবিতা শিখেছি, কবিতা তো শেখা যায় না, মানে উনি চর্চা করতেন, করাতেন, খাতা ছুঁড়ে ফেলে দিতেন, এটা কিছু হয়নি এই সমস্ত। তো তাদের ক্ষেত্রে যেটা দেখছি যে আজকের দিনে যে কবিতাগুলো বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিপোর্টিং। মানে ধরা যাক একটা আনন্দবাজারের প্রতিবেদন, আমরা একটা গল্প লিখে কিছুটা শব্দের অলঙ্করণ করে আমি ছেড়ে দিচ্ছি,
না আছে তার মধ্যে গভীরতা, না আছে দর্শন, না আছে কিছু। এটা তো কিন্তু কবিদের ব্যাপার, আই ওয়ন্ট বি এবল টু না না, কমেন্ট কবিদের ব্যাপার না, বাছার ব্যাপার। মানে কারা প্রেজেন্ট করছে, তারা মূলত দেখা যাচ্ছে যে হ্যাঁ ফেসবুক কবি বা খুব একটা অদ্ভুত একটা প্রেমের কবিতা তার মধ্যে, যাই হোক সেটা তোমাদের, আমার বলতে চাইছি যে ফ্ল্যাট। এটার জন্য না সময়েরও একটা দায় আছে, জানো তো কেন আমি তোমাকে বলছি? আচ্ছা কজন, আমি এখন বলি আর ভারী কন্টেন্ট মানুষ শুনতে পারে না, আমার, বুঝতে আমি এই পারে না। প্রশ্নটাই তাই করেছিলাম, চায় না এটা কেন, বুঝতে। আমি এই মনস্তত্ত্বটা ধরতে চাইছি আর কি। না, তাহলে কি আমরাও যারা লিখছি তাদের কি লেখার স্টাইলটা বদলাতে হবে? হোয়াট ডু না ইউ না থিংক? না না না, এটা 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 আমি বলার কেউ নই প্রথম কথা। তাহলে আজকে যদি কবি কিভাবে লিখবেন সেটা যদি তাকে কেউ ডিকটেট করে দেয়, তাহলে প্রথম কথা তিনি কবি নন। কবি কাউকে স্যাটিসফাই করার জন্য লেখে না। স্যাটিসফাইড জন্য না, কবি ধরে যাক কবি লেখে নিজের আজকে জন্য। আজকে আজকে এক্স ওয়াই জেড যাই হোক বিখ্যাত করে দিয়েছেন হয়তো আরেকজন বাচিক শিল্পী, তাকে উনি কোনো কবি নন আমার মনে হয় না, লেখকই নন, কিন্তু পাশাপাশি শঙ্খবাবুকে প্রজেক্টই করা হলো না ওই লেভেল। শঙ্খ ঘোষের মতো কবির তো প্রজেকশন লাগে না। লাগে না, না না, আমি তা বলি না, আমি বলছি মানে যে শঙ্খ ঘোষকে তাকে project করতে প্রেজেন্ট পারে করবো সেই না, মানুষ জন্মেছে, মানে আমি তাকে কোনোদিন মঞ্চে হবে দাঁড়িয়ে কিনা আমি প্রেজেন্ট জানি নেই। করবো না একজন বাচিক শিল্পী? নিশ্চয়ই করবো। সেটাই বলছি, তার 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 ব্যবহারটা কর। প্রত্যেক প্রত্যেক এই ব্যবহার দায়িত্ববান আবৃত্তিকার করেন। অ্যাবসলিউটলি। কজন তুমি সুভাষ মুখোপাধ্যায় আজকাল বলে আর সিনিয়ররা সকলে বলে, সিনিয়ররা সকলে বলে, আমাদের জেনারেশনের আমি লোকজন বলে না সিনিয়রদের এটা কথা নয়। বলছি না, আমি বলছি স্টুডেন্টরা আজকের দিনে যারা কবিতা বলছে, হ্যাঁ তারা শিক্ষক না, নয়। এটা আমি এগ্রি করছি না, এগ্রি করছি না। তার একটাই কারণ, কিছুদিন আগে আমি নাম করে বলছি, দিতিপ্রিয়া সরকার থিয়েটার করে, খুব ভালো বাচিক শিল্পী একদম, এবং ওদের একটা অনুষ্ঠানে আমাকে বাংলা একাডেমিতে নেমন্তন্ন করেছিল। আমার পরিষ্কার মনে আছে, মার্চ মাসে অনুষ্ঠানটা হয়েছিল, আমি জাস্ট তখন বাংলাদেশ থেকে ফিরেছি। যেদিন ফিরেছি তার পরদিনই অনুষ্ঠানটা ছিল। এবং মার্চ মাসে যেহেতু 3জন কবিকে ওরা সেলিব্রেট করছিলেন, সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন মার্চে, খুব ভুল না বলে থাকলে বোধহয় তাই। তো সেখানে 3জন কবিকে সেলিব্রেট করলেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা চমৎকার দাঁড়িয়ে সুভাষ মুখোপাধ্যায় কবিতা বলেছে, কে বলছে বলেনি? দ্যাটস গুড। মানে আমি বলছি ব্যবহার ক্ষমতা তো আমি শুনতে পারি না। হয় 200% হয়। কেন আমি বলছি, তার কারণ দেখো, একজন প্রশিক্ষক তিনি যখন একটা চর্চা কেন্দ্র করছেন, তিনি কোনোদিন, তিনি যেই হন না কেন, এখানে উই শুড বি ট্রুথফুল টু আওয়ারসেলভস এন্ড টুয়ার্ডস আওয়ার আর্ট ফর্ম। কোনো মানুষ প্রশিক্ষক হিসেবে এটা চাইতে পারেন না যে তার ছাত্রছাত্রীদের প্রেজেন্টেশনের মাধ্যমে তার প্রশিক্ষণের ধরন নিন্দিত হোক। যেমন কোনো বাবা মা চায় না ছেলে মেয়ে এমন একটা কিছু করে আসুক যার জন্য বাপ মা হিসেবে লজ্জিত হতে হয়, কোনো প্রশিক্ষক এটা চান না যে তার ছাত্রছাত্রীর প্রেজেন্টেশনের জন্য তিনি নিন্দিত হন। সেই প্রশিক্ষক বিশাল নামকরা কেউ হতে পারেন, আবার খুব স্বল্প পরিচিত একজনও হতে পারেন, কিন্তু দুজনের কেউই তাদের প্রশিক্ষণের ধরনের জন্য বা তাদের ছাত্রছাত্রীদের উপস্থাপনার মান বা নির্বাচনের মানে কি বলবো ধরনের জন্য নিন্দিত হতে চান না। এটা এটা একটা ইউনিভার্সাল জিনিস না, এটা আমি কেউই নিন্দিত হতে চায় না, এটা আমি নিশ্চিত, এটা চায় না কেউই নিন্দিত হতে চায় না, কিন্তু সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে উনি তো যে নিন্দিত হতে চাইছে না, সে তো নিজেও হয়তো কখনো কখনো বুঝতে পারছে না যে কেউ কেউ তাকে নিন্দা করছে। সে তো বড় নিন্দা করার লোক, সে বিদ্যাসাগরের মতো যে ভালো কাজ করেছি তাই নিন্দা করছে। তো যাই হোক, সেটা দেখো এই প্রসঙ্গে নিন্দা করার লোকের অভাব আছে, সমস্যা নেই তাতে। তোমার নিন্দা করার লোকের আমি সেটা 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 এক্সটার্নাল অ্যাফেয়ার্স হতে পারে, কিন্তু কবিতা ইটসেলফ যদি কেউ হয়, আমি তো কাউকে শুনিনি অন্তত। এই যে তোমার জার্নিটা, যে ওই যখন থেকে তুমি ঠিক করলে কবিতা বলা শুরু করবে, ভালো লাগছে, মানে ডিসাইডেড হলো যে চন্দ্রিমা রায় আমেরিকা যাচ্ছে বিশ্ববঙ্গ সম্মেলনে, হ্যাঁ ধরো বহুবার গেছো, তার তো একটা প্রথম থাকে। হ্যাঁ, তো যখন তুমি ওই কবিতা বলবে, কবিতা বলার ক্ষেত্রটা ভালো লাগছে, এই যে জায়গাটা, এই যে যখন তুমি যাচ্ছ প্রথমবার, সেই জায়গাটা স্পেসিফিক না, সেটা তো সেই অর্থে তো কবিতা বলতে বিদেশ যদি বলো, মানে দেশের বাইরে পা রাখা যদি বলো,
তাহলে প্রথমে আমেরিকা যাইনি, প্রথমে তো বাংলাদেশ গেছি, তারপর আরো অনেক দেশ গেছি, তারপরে আমেরিকা গেছি। তো বাংলাদেশটা আমাদের ঘরের লোক সবাই সেটাকে না না, ওইভাবে কিন্তু আমি ওভাবে দেখি না, কিন্তু জানো না তো। দেখি না তো আমরা কেউই সেটা না, হয়তো অনেকের কাছে সেটা নয় বলে আমি না, কথাটা আমার বললাম। কাছে কিন্তু বাংলাদেশটা যেহেতু আমার দেশের বাইরে প্রথম কবিতা বলতে যাওয়া, হুম। সেই কারণে সেই অর্থে ওই অভিজ্ঞতাটা আমার কাছে খুব স্পেশাল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা খুবই স্পেশাল। আর মানে কি জিজ্ঞেস করছো এক্স্যাক্টলি, যে আমি কিভাবে এক্স্যাক্টলি দেখি তখন তুমি journey-টা কি যাচ্ছ, হয়ে তুমি যখন যাচ্ছ তখন তোমার ওই কি বলবো, তোমার এই অনুভূতিটাকে আমি ধরার চেষ্টা করছি যে সেই অনুভূতিটা তো এখন আর মনে নেই, তবে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো তখন লড়াইটাকে মনে পড়ছিল, আমি এটাই লড়াই জানতে তো চাইছি। অনির্বাণ আজকে ডেটে দাঁড়িয়েও চলছে, লড়াই জানো তো কখনো থামে না। আহ লড়াইটা না ফর্ম চেঞ্জ করে, শেপ চেঞ্জ করে, অনেক কিছু দেখতে হয়েছে। আমি উম, এমনও হয়েছে যে অনেকবার আমি যাব ঠিক, কিন্তু তারপরে সেগুলো থেকে বাদ পড়া, সেগুলোও হয়েছে। হ্যাঁ, মানে শক্তি কত শক্তিশালী হতে পারে সেটা বারবার করে জীবনে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। কিন্তু ওই যে তুমি শুরুতে যেটা করেছিলে, দেখো শুরু আর শেষের বিন্দুটা এসে মিলে গেল, যে তখন কি মনে হয়েছে আমি একটু পিছিয়ে পড়লাম? না, পিছিয়ে পড়লাম মনে হয়নি, তবে এটা তো মনে হয়েছিল যে জোর করে আমাকে হারিয়ে দেওয়া হলো, এটা মনে হয়েছিল। এটা এখনো মনে হয় বিভিন্ন ক্ষেত্রে। কারণ ক্ষমতা না, মানে বলে না যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, অ্যান্ড দ্যাট হ্যাপেন্স ফ্রম মেনি কর্নার্স। সেগুলোর ক্ষেত্রে বঞ্চনা যদি তুমি বলো, বহু ক্ষেত্রে হয়েছে, এবং আমি চোখের সামনে দেখেছি যে এটা হচ্ছে, এটা একটা অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে। তো হয়েছে, কিছু করতে পারিনি, দেখেছি, এখনো তাকিয়ে তাকিয়ে দেখি। কিন্তু ওই টু সাম এক্সটেন্ট কোথাও গিয়ে আমি যেদিন কবিতা বলবো ঠিক করেছিলাম, আমি তো কিছু পাবার জন্য ঠিক করিনি কবিতা বলবো। সুতরাং আমার কবিতাটা আমি আমার শর্তেই বলবো এবং বলেই যাব। তাতে যদি একটা লোক শোনে, আই এম ওকে উইথ ইট। তাতে যদি 1,00,000 লোক শোনে, আই এম গ্রেটফুল। আর এত লম্বা একটা যুদ্ধ আর এত কঠিন একটা লড়াই অনির্বাণ, তুমি ফাইনালি যখন কিছু পাবে না, তখন আর আমার আলাদা করে না আর কোনো এনার্জি বেঁচে থাকে না ওটাকে সেলিব্রেট করার মতো বা আচ্ছা, কিছু। এইখানে মানে আমার তখন মনে হয়েছে যে হলো, আচ্ছা, দ্য চেক বক্স গট টিকড, দ্যাটস ইট। মানে আমি আগেই তোমাকে বললাম যে আমি একটুখানি মানে কাঠখোট্টা লোক, আমি অত রোমান্টিক নই। আহ, মানে এত এত শ্রমের পরে, এত লড়াইয়ের পরে, মানে এত প্রতিকূলতাকে ওভারকাম করার পরে ফাইনালি জিনিসটা হয়তো হয়েছে। এক একজন মানুষের লাকের প্যাটার্ন এক এক রকম থাকে। মানে ফর মি এভরিথিং ইজ ভেরি হার্ড হার্ড। আমার ক্ষেত্রে সহজে কোনোদিন কিছু হয়নি। তো যতটুকুর পরে গিয়ে হয়েছে আমি তখন খুব ক্লান্ত হয়ে গেছি, তখন আর আমার সেটাকে উদযাপন করার মতো এনার্জি বেঁচে না, থাকে আমি এই পালসটা পেতে চাইছি চন্দ্রিকা, এই যে যারা ওখানটাতে ধরো বাঙালি, কিন্তু একদম ফার্স্ট লাইফের বাঙালি, তো তারা কি সত্যি কবিতা শোনার মতন দর্শক, মানে তা ওই কনসেন্ট্রেশনটা দিচ্ছে? দেখো আমি না, না তোমাকে যেটা আমি তুমি দর্শকের মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছ কি? ধরো তুমি আজকে রবীন্দ্র সদনে যে কবিতাটা বলছো, তার যে দর্শক কুল আর ওখানটাতে এটা অনেকটা না, জানো তো, ওরকম প্রথম কথা তুমি একটা দুটো অনুষ্ঠান বলে ওভাবে মানে জেনারেলাইজ করতে পারবে না। আর দ্বিতীয় কথা যেটা, মানে সম্প্রতি আমার একটা শিক্ষা হলো, শিক্ষাটাই বলা ভালো। তার কারণ না, আমরা সময়কে, আমিও তো এতক্ষণ বললাম যে এই সময়টা পাল্টে গেছে, রিলের কন্টেন্ট মতো না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যে সম্প্রতি ধরো এই যে রবীন্দ্রনাথের ওপর যে লেকচারটা, যেটা নিয়ে তোমরা সকলে জিজ্ঞেস করছো, কথা বলছো, আমাকে যদি তুমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি কিন্তু কোনোদিন এটা আশা করিনি যে মানুষ ওই লেকচারটা শুনতে অব্দি পারে। এটা তুমি আমার যে কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আমার ছাত্রছাত্রীদের যে কাউকে জিজ্ঞেস করলে তারা প্রত্যেকে এক কথা বলবে যে হ্যাঁ, ও তো আমাদেরও এটাই বলেছে। আজকের দিনে দাঁড়িয়ে 1 ঘন্টার একটা লেকচার যেখানে কোনো এন্টারটেনমেন্ট নেই, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার নিজস্ব রবীন্দ্র অনুধাবন আমি বসে একটা চেয়ারে শেয়ার করছি, সেটা যে মানুষ শুনতে পারে সময় খরচা করে,
আমি বিশ্বাসই করিনি কোনো। না, কেন বিশ্বাস করবে না? কন্টেন্ট থাকলে অবশ্যই শুনবে। এইটাই, এই যে কন্টেন্ট থাকলে অবশ্যই শুনবে, তার মানে কন্টেন্টের গুরুত্বটা কোথায় বুঝতে পারছি আমরা সকলে, হুম। তাই তো? এবং এইটা না আমার নিজের গালেই একটা সজোরে একটা মানে 82 শিক্ষার থাপ্পড়, যে রবীন্দ্রনাথ দেখিয়ে দিলেন যে দেখ আমি এখনো প্রাসঙ্গিক আর কেউ না। দাদু এখনো এই জন্য আমি বলি তোমাকে যে আমি এটা যে না কটা বই লিখেছি পৃথিবীর তার একটাই দ্বিতীয় সংস্করণ হয়েছে, সেটা হচ্ছে যে অনিক ডায়েরি ও রবীন্দ্রনাথ। ওই যে রবীন্দ্রনাথ কথাটা আছে আজও ব্যাচে। তো এটা না পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেই এইটা খুব ইম্পর্টেন্ট যে তুমি মানুষকে কি শোনাচ্ছ। সেখানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ফার্স্ট লাইফ, আরো একটা জিনিস, স্লো লাইফ, আরো একটা আমার জিনিস, মনে হয় ইট অল ডিপেন্ডস অন হাউ ইউ কিউরেট। কি শোনাচ্ছ না কিভাবে শোনাচ্ছ সেটাও ম্যাটার। খুব ইম্পর্টেন্ট, খুব এবং ইম্পর্টেন্ট। এইখানেই চন্ডিমা রায় কিন্তু স্কোর করে গেছে, তাই কি? মনে হয় না, মনে হয় না, আমার তো খালি মনে হয় এটা। খুব একটা মনে হয় না। না, আমার মনে হয়েছে না, অনেকের না, হয়তো না, মনে অনেক হয়েছে। অনেক ভালো ভালো আবৃত্তিকার আছে আমাদের জেনারেশনে, আমি নিজেও সেটা তাদের নয়। খুব ফ্যান। চন্ডিমা আবৃত্তি শিল্পী বা এই আম, কবিতা বলা আর ওরেটার দুটো একসঙ্গে এক হতে পারে না। একটা হচ্ছে ওরেশন বিষয়টা, আমি যদি বাংলা করি সেটা হচ্ছে বাগ্মিতা। বাগ্মিতা আর আবৃত্তি করা দুটো এক নয়। বাগ্মিতার জন্য একটা নলেজ পাওয়ার লাগে, সেটা আবৃত্তি এইবারে ক্ষেত্রে নয়। এই যে মজার কথা বলে শেষ করি, এবারে 25শে বৈশাখে এক জায়গায় আমি কবিতা বলতে গেছি, আমি রূপাদি আর দেবাংশু, রূপাদি মানে রঞ্জিনী মুখোপাধ্যায়, আর দেবাংশু আমার খুব দীর্ঘদিনের বন্ধু, খুব ভালো গায়ক। দেবাংশু আমরা তিনজনে একসাথে গেছি। সেখানে একজন আমাকে এসে বলছেন, শুনুন না আমি একটা অনুষ্ঠান করব, আমি রবীন্দ্রনাথের গান করি, গান গাইবো, একজন কেউ স্ক্রিপ্ট পড়বে, আপনি একটু আলোচনা করুন। আচ্ছা আচ্ছা, তো এখন যদি আরেকটা ফরম্যাটে চলে যাচ্ছে। রূপাদিকে ধরে বলছি, ও রূপাদি কি বলছে গো? রূপাদি বলছে না না, ও আলোচনা করে না, ও কবিতা খুব স্বামীরাই তাকে বললো যে দেখুন মার্জনা করবেন, আমার কিন্তু কোনো আলোচনা করার মতন যোগ্যতা নেই। না, আলোচনা করার মতন যোগ্যতা এখন হয়েছে বলে মানুষ মনে করছে। না বাবা, মানুষে ভুল ধারণা কারণ থেকে তোমাকে প্রধানমন্ত্রী ডেকে নিয়েছে না, প্রধানমন্ত্রী আলোচনা করার জন্য ডাকেনি। ওকে প্রধানমন্ত্রী ডেকে আপনারা নিয়েছে। যারা এই আড্ডা দেখছেন, আমি সবিনয়ে তাদের সকলের কাছে অনুরোধ করছি যে আমি একটু একটু কবিতা বলার চেষ্টা করি, কিন্তু আলোচনাটা আসলে আমি পারি আচ্ছা, না। তোমার এই এক হাত দূরে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী, সেটার অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন, কিরকম লাগছে? সেইটা মানে দ্যাট ওয়াজ ইনডিড অ্যান এক্সপিরিয়েন্স। মানে এটার সঙ্গে আমার পার্সোনাল পলিটিক্যাল ওপিনিয়নকে আমি একেবারেই ক্লাব করছি না। সেটা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী তিনি আসছেন এবং মানে মালদা স্টেশনে হচ্ছিল জিনিসটা, মানে ইট ওয়াজ জাস্ট মানে 2 hands ডিস্টেন্স, এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী কিরকম সে তো সকলেই কম বেশি জানেন। মানে এসপিজি ইজ অ্যান এক্সপিরিয়েন্স টু এনকাউন্টার ইটসেলফ, মানে কি সাংঘাতিক লেভেলে তার প্রোটেকশন, অ্যান্ড সেই মানে হেলিকপ্টারটা মানে নামবে আর কি, সেই সেকেন্ড কাউন্টিং হচ্ছে, তো আমি কানে শুনছি, হ্যাঁ, যে 10 seconds to go, 5 seconds to go, 3 seconds, 2 seconds, 1 second, and then the Prime Minister steps in and there are certain announcements that I have to make. So in one way I was feeling like when he's just getting in, যখন উনি আসছেন, তখন স্বাভাবিকভাবে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার তো মনে হচ্ছে একটু তাকিয়ে দেখি, but at the same time I am at my job, right? এবার যিনি প্রেজেন্টার তিনি যদি নিজের কাজ ছেড়ে দিয়ে তাকিয়ে দেখতে থাকেন, তাহলে কাজটা কে করবে? এই নির্বাচনে কি কারোর ঈর্ষার কারণ হয়েছে? বলতে পারবো না, মনে হয় না, কারণ প্রফেশনালি আমার থেকে সকলেই বেশি সাকসেসফুল, আমি শুধুমাত্র একটা সামান্য চাকরি করি আর মানে কি বলবো ব্যক্তি জীবনের চ্যালেঞ্জ সামলাই। মনে হয় না আমি এমন কিছু অ্যাচিভ করিনি যার জন্য আমাকে ইচ্ছা করা যায়, আমার মনে হয় না। এই যে সাধারণ মেয়ে, তুমি বারবার বলছো নিশ্চয়ই সাধারণ মেয়ে,
তার থেকে একটা অসাধারণ হয়ে ওঠার গল্পই তো আমরা এতক্ষণ করলাম। না আমি আমি অজান্তে আমি করেছি। এমনিতেই এরকমই অনির্বাণ, আমার কোনো মানে কিন্তু এই যে আমার অসাধারণত্ব জায়গাটা আমি এটাতে বিশ্বাসই করি না। সেটা প্রথম তুমি কথা, আমার সঙ্গে করছো না, কিন্তু না না মানুষ না তো না না, দেখছে। আমি আমাকে যারা পার্সোনালি চেনে আমার সকলে জানে যে মানে আই এম এ ভেরি নেক্সট ডোর গার্ল। সে তো ডেফিনেটলি, সেটা তো আমরা জানি, সেটা তো আমি আমাদের- ওরকমই, এবং আমি ওরকমই থাকতে চাই। কিন্তু যখন প্রধানমন্ত্রীর সঙ্গে তোমাকে দেখা যায় তখন তো ঠিক, বা যখন তোমাকে বঙ্গ সম্মেলনে দেখা যায় তখন তো মানুষ মনে করতে একটু কষ্ট হয় যে তুমি নেক্সট ডোর গার্ল, কারণ এটা আমাদের মধ্যে হয়ে গেছে আর কি। সেই জন্য তো ওই তারকা কথাটা আসে আর কি। সেই আমার আহ, আমার এক বন্ধুর কথা খুব মনে পড়ে। হ্যাঁ, ও একবার একটা টেলিভিশন প্রোগ্রামে আমাকে অ্যাঙ্কার করবে, নিয়ে আমি তোমার যেহেতু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে বলে চ্যানেলটার নাম বলছি না, তো সেখানে একটা মর্নিং শোতে আমি গেস্ট হয়ে যাব। এবারে ওকে নাকি চ্যানেল থেকে বলা হয়েছিল, এই খুব সাবধান, চন্দ্রিমা রায় আসবে, ও কিন্তু কিচ্ছু মানে না, ও কিন্তু অনিয়া যাতা বলে দিতে পারে, কিছু কোনো যেন ভুল ভ্রান্তি না হয়, ঠিক আছে? এবারে তো মানে ওর একটা সাংঘাতিক ধারণা তৈরি হয়েছিল আমার সঙ্গে মেলামেশার, মানে আমার সম্বন্ধে শোনার পরে। এবার আমি যেদিন স্টুডিওতে ঢুকেছি আর কি, তো মানে আমি নাকি ঢুকে পড়ে শুরু করে দেবো, এটা নেই কেন, ওটা নেই কেন, এটা এটা কেন এরকম, এসব নাকি আমি বলবো বলে ওকে বলা হয়েছিল চ্যানেল থেকে। তো ও আমাকে বলেছে, তোকে যেদিন আমি প্রথম দেখলাম আমার মনে হয়েছিল তুই স্টুডিও ঢুকেই আমাকে ক্যাক করে কামড়ে দিতে পারিস। তারপরে ওর সঙ্গে যখন আমার বন্ধুত্ব হলো, ও আমাকে বলেছিল, হ্যাঁ রে, তুই তো রসগোল্লার মতো মিষ্টি একটা মেয়ে, হ্যাঁ তোর সম্বন্ধে লোকের এই ধারণাটা কেন বলতো? হ্যাঁ দেখ, সেটা তো বলতে পারবো না। বললো, তবে ভাই আমারও কিন্তু মনে হয়েছিল তুই সেদিন আমায় কামড়ে দিতে পারিস। তো এটা পারসেপশনের উপর ডিপেন্ড করে। তবে আমি ওইটাতে বিশ্বাস করি না যে ওই কি বলতে ভালোবাসো চন্দ্রিমা? লড়াই না প্রেম? হ্যাঁ, কি বলতে ভালোবাসো? লড়াই লড়াই না? লড়াই। র্যাপিড ফায়ার করো না, এ বেশ মজা হবে। আচ্ছা বেশ, এরকম পড়ার যায়, র্যাপিড ফায়ার কখনো করিনি, কিন্তু কোনো মানুষ পেলে, ছটপটে কোনো মানুষ পেলে র্যাপিড ফায়ার বিষয়টা মাথায় চলেই গেছে। লড়াই না প্রেম? লড়াই। রবীন্দ্রনাথ জীবনানন্দ। রবীন্দ্রনাথ। কবিতায় কথালাপের শিক্ষক, হেরিটেজের শিক্ষক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষক, সে কোন শিক্ষক? একাডেমিক্যালি শিক্ষক যদি বলো তাহলে প্রফেসর চন্দ্রিমা রায়। হ্যাঁ, প্রফেসর, সেটা আমি বুঝতে পারছি, জানি পডকাস্টেও সেটা দেখা গেছে যে প্রফেসর চন্দ্রিমা, ওই যে প্রথম প্রশ্নটা যেটা করেছিলাম, তুমি কোন চন্দ্রিমাকে না ভালোবাসো? না না, আমি সবকটাকেই আমার ভালোবাসি। যেটা মনে হয়েছে, কিন্তু প্রফেসর চন্দ্রিমা তুমি রিলিশ করো। অফকোর্স করি, নইলে আমি চাকরি করতাম না। তুমি রিলিশ। আমার যেটা ভালো লাগবে না, যেদিন মনে হবে ভালো লাগছে না, আমি তার পরদিন ছেড়ে বেরিয়ে চলে আসবো। অফকোর্স আমি পড়াতে খুব ভালোবাসি, আর ছাত্রছাত্রীরা আমার ভীষণ মানে প্রাণের টুকরো, আর অসম্ভব ভালো, মানে আমি প্রচন্ড দাপুটে একজন প্রফেসর, এটা সত্যি কথা। আমার ভীষণ ভয় পায় বাচ্চারা, কিন্তু ভালো ততোধিক বাসে। মানে যে ভালোবাসা আমি ওদের থেকে পেয়েছি, ভালোবাসাটা যদি আমার না থাকতো এই চাকরি আমি করতে পারতাম না। চন্দ্রিমা রায়ের কাছে দুটো অফার এসছে, একটা মঞ্চে থিয়েটার আর একটা হচ্ছে সিনেমায় অভিনয়। মানে থিয়েটারে অভিনয়, মঞ্চে অভিনয়, কোনটা? একটাও না, কবিতা বলবো। কখনো এরকম অফার আসেনি শ্রুতি নাটক অথবা নাটক করার? আপরাইটলি না বলে দিয়েছি। এরকম মানুষ পাবে দুষ্কর। আমি পারি, আমি খুব নির্মম ভাবে না বলতে পারি। নাচ মিস করো? হ্যাঁ করি, খুব। তো যদি কোনো নাচের অনুষ্ঠান আসে সেটা কি অ্যাকসেপ্ট করবে? না, এটা আমার নিজস্ব প্রোডাকশন আছে মেহফিলে মৌসিকি, সেটাতে তো আমি এনাক্ট অ্যাজ আমি এ লাস্ট ডান্সার। রোটারি শহরে তোমার নাচ দেখেছি। হ্যাঁ, তো হ্যাঁ, না কবিতার কথা দুর্গারূপে। না কবিতার কথা উৎসবেও তো মেহফিলে মৌসিকি হয়েছিল সেকেন্ড দিনে। আচ্ছা, তো সেটা তো পারফর্ম হচ্ছে। হ্যাঁ, নাচ খুব ডিপলি মিস করি। কবিতা কথালাপ অনুষ্ঠানটা এক বছর তো করলে, উৎসব, মেয়ের 10 উৎসব। বছরের জন্মদিন। হ্যাঁ, তো আবার সেটা কবে? দেখা যায়, এটা পরিস্থিতির উপর নির্ভর করছে, কারণ সবটা তো সব সময় আমার ইচ্ছে মতো হয় না। আমার অনেক কিছু মিলিয়ে তবে তো একটা উৎসব হয়। দেখা যাক আবার সবার শুভেচ্ছায় আশীর্বাদে কবে করতে পারি।
করলে একটু ভালো করে করারই আমি পক্ষপাতী, দেখা না, যাক সেটা তো- কবে। হ্যাঁ এটা তো বিরাট একটা গ্র্যান্ডার মানে বিরাট বিরাট স্টার কাস্ট। না না সেটা চমৎকার কথা না, কথা। ওই আবার দেখেছো তোমরা স্টার কাস্ট বলো, আমি সবাইকে একটা কথাই বলেছিলাম যে দেখো আসলে আমার কন্যার কি 10 বলবো? বছরের জন্মদিন, এটা বন্ধুদের দল, এবং প্রত্যেকে কিন্তু বন্ধু হিসেবে পরিবারের শুভানুধ্যায়ী হিসেবে এসছে, কেউ প্রফেশনালি আসেনি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং আমি তেমন কাউকে বলিও নি যার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা ওই জায়গায় নয়। প্রত্যেকে ভালোবেসে আশীর্বাদ দিয়ে বন্ধুত্ব দিয়ে হই হই করে এসেছে। এইখানেই আমি কোথাও একটা জার্নিটাকে একটু মানে সাকসেসফুল বলবো না, সার্থক মনে করি। আর একটা জিনিস যেটা র্যাপিড ফায়ারের মতন নয় আর কি, তো কবিতা বলতে বলতে চন্দ্রিমার যে ব্যাকরণগত পারফেক্ট ব্যাকরণগত গান, তার যে মিশেল, তার যে ফিউশন, সেটা একটা ইউএসপি। আমি গাই না তো, আমি আমার অনুষ্ঠানে না, গাই না, গাও। খুব রেয়ার। না অনুষ্ঠানে তো গাই না, প্রথম কথা। কেন জানি না, সেটা তো হয়তো আমি খুব ক্লোজ ধরে শুনেছি, সেটা হতে পারে। মানে সে বন্ধু বান্ধবের আড্ডাতে গাইছি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু খুব কম, খুব কম সেটা খুব একটা কম। অদ্ভুত একটা পরিবেশ তৈরি করে, একটা অদ্ভুত মাহল তৈরি করে, কারণ তুমি গানটা জানো। না একদম ভুল কথা, কিন্তু আমি তো আমরা না ভুল জানো, একদম ভুল জানো, রবীন্দ্রসঙ্গীত একদম ভুল জানো। তার কারণ আমি গান কখনো শিখিনি, আমি যদি কিছু শিখে থাকি সেটা হচ্ছে নাচ। আমি বেসিক্যালি কিন্তু ছিলাম ডান্সার, শিখেছি একেবারে ছোটবেলার থেকে কথক, মানে এবং গান্ডা বেঁধে শেখা, সেটা রিলিজিয়াসলি শিখেছি, রিগারাসলি শিখেছি। আমার গান কিন্তু কানে শুনে গাওয়া, গুরুজি খুব ভালো গাইতেন, কারণ শাস্ত্রীয় সঙ্গীতের ঘরে না এই এই পরম্পরাটা আছে যে আমাদের ঘরের বন্দিশ, মানে ধরো একটা মিউজিক্যাল অ্যাম্বিয়েন্সে বড় হওয়া। কথক যেরকম ভাবে পারফর্ম হয়, তাতে সারাদিন মানে হারমোনিয়াম বাজছে, সারেঙ্গি বাজছে, তবলা বাজছে। গুরুজি নিজে ভীষণ ভালো গাইতেন, হ্যাঁ, এবং আমাদের লখনৌয়ে যে সমস্ত বন্দিশ সেগুলো এবার হয়তো তারা না শেখাচ্ছেন গুরুজি, সারাদিন গুরুজিও গাইছেন, আমরাও গাইছি পেছন পেছন। তো কানে শুনে গাওয়া। তুমি যদি আমাকে সারে গামা বাগানিসা জিজ্ঞেস করো, আমি কিচ্ছু জানি না, আই নো নাথিং অ্যাবাউট ইট। কিন্তু যখন তুমি গাও সেটা তো কখনো আমি এক ফোঁটা গানের কিছু জানি না, মানে কেউ মানে এটা কেউ বলতে পারবে না যে আমি গান জানি, আমি একটা কিছু জানি না। গান জানো, হয়তো তুমি সেটা বিশারদ নও, সেটা তুমি বলতে না 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 না, আমি কিচ্ছু জানি না, সুর ভাঙে না, এইটুকু বলতে পারো। গুরুজি খুব ভালো গাইতেন, আমি সুরটা বসে আমার গান শোনা ব্যাপারটা কিন্তু কানে শুনে গাওয়া। সেটাই শ্রুতি। শেষ র্যাপিড ফায়ার না, একজনকে বেছে নিতে হবে। না চয়েস নেই কোনো, আমি কিন্তু একজনকে বাঁচতে না বাঁচবো, বাবা আর মায়ের মধ্যে একজনকে বাঁচতে বললে আমি থোড়ি বাঁচতে পারবো, বাঁচতে পারবো না কেন পারবো। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে একটা লড়াইয়ের কবিতা দিচ্ছি। লড়াইয়ের কবিতা বলবো না, আমি একটা সমর্পণের কবিতা বলি, কারণ এখন যেটা মনে হয় যে লাইফে সব থেকে ইম্পর্টেন্ট কি জানো, টু ফাইন্ড আ ডোর ওয়্যার ইউ ক্যান সারেন্ডার, এবং মানুষ এটা পায় না। তুমি তো অ্যাচিভ প্রচুর করলে, করে পরে ফাইনালি তুমি কোথায় গেলে, কার কাছে নিয়ে গিয়ে তুমি সেই অ্যাচিভমেন্টটা রাখবে। There has to be somebody who will accept it and acknowledge it. তবে না গিয়ে তোমার প্রাপ্তিটা ওই রবীন্দ্রনাথের গানের মতো, আমার বলে যা পেয়েছি সুখক্ষণে যবে তোমার করে লবে, তখন তারা আমার হবে। এইটা খুব ইম্পর্টেন্ট, এই স্যারেন্ডারের ডোরটা খুঁজে পাওয়া। আমার সেই রবীন্দ্রনাথের ওইটাই মনে পড়ে, ছিন্ন করে লও মরে আর বিলম্ব নয়, ধুলায় পাছে ঝরে পড়ি এই যাতে মোর ভয়, এ ফুল তোমার মালার মাঝে ঠাঁই পাবে কে জানি না যে, তবু তোমার আঘাত কি তার ভাগ্যে যেন রয়, ছিন্ন করো আর বিলম্ব নয়। কখন যে দিন ফুরিয়ে যাবে আসবে আধার করে, কখন তোমার পূজার বেলা কাটবে অবচরে, যেটুকু এর রং ধরেছে গন্ধে সুধায় বুক ভরেছে, তোমার সেবায় লৌ সেটুকু থাকবে সুসময়, ছিন্ন করো আর বিলম্ব নয়।
আর বিলম্ব নয়, আমরা আজকে চন্দ্রিমার সঙ্গে তোমাকে পেতে চাই, অর্ডারটা এখানে শেষ করতে হবে। চন্দ্রিমা, যেহেতু আমরা বন্ধু, অল ইন্ডিয়া বন্ধুরা সোসাইটি, তুমি একজন অলঙ্কার, তবুও আমরা প্রথাগতভাবে এই অর্ডারটাই যাদেরকে আসছে তাদের অ্যাচিভমেন্টের জন্য, ঠিক আতিথেয়তার জন্য না, তাদের অ্যাচিভমেন্টকে মনে রেখে তাদের একটা জাস্ট টোকেন অফ লাভ আরে বাস। এটা তোমার হাতে থাকলো, তুমি পরে খুলে দেখো, আরে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ট্রুলি মিনস আ লট, থ্যাংক ইউ। পরেরটা আমরা চন্দ্রিমার সঙ্গে এখানে শেষ করলাম, আবার আগামী সপ্তাহে শুক্রবার দিন রাত্রে। ধন্যবাদ। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু